গল্প বিরহ শ্রাবণ, তৃতীয় পর্ব। লেখিকা সারা মেহেক। অভ্র ভাই মুচকি হাসলেন, বললেন, দেখেছিলাম, তবে অনেক আগে। এজন্য তাকে আবারও এ রূপে দেখার ইচ্ছা আছে। আমি আর কিছু বলতে যাব, কিন্তু এর পূর্বেই নিচ থেকে নানু ডাকল আমায়। ফলে অভ্র ভাইয়ের সাথে চলমান কথোপকথন মাঝপথে ফেলেই ফুলগুলো নিয়ে নিচে ছুটলাম। অভ্র ভাই পিছন হতে গলা উঁচিয়ে বললেন, সবাইকে কিন্তু দিয়ে দিও ফুলগুলো। আমিও নিচে নামতে নামতে বললাম, আচ্ছা, দিয়ে দিব। হলুদের অনুষ্ঠানের জন্য আমাদের উপর অর্পিত কাজের পাট চুকিয়ে সিঁড়ি বেয়ে আমার রুমে চলে এলাম। রুমে ঢুকেই উপস্থিত জনগণকে দেখে ছোটখাটো একটা ধাক্কা খেলাম। পাশের বাড়ির সব মামি খালা তাদের ছোট বড় পিচ্চি বাচ্চা দিয়ে আমার রুমটা সাক্ষাৎ মাছের বাজার হয়ে গিয়েছে। এ মুহূর্তে এ রুমটা আমার রুম নয়, বরং লোকারণ্যময় একটা বাজার মনে হচ্ছে। আমি হতবাক দৃষ্টিতে আমার পুরো একবার নজর বুলিয়ে নিলাম। দেখলাম বাচ্চা কাচ্চারা নিজেদের মতো বালিশ ছুড়াছুড়ি করছে, রুমের এই জিনিস ওই জিনিস নাড়ছে, তা দিয়ে খেলছে। এর মধ্যে দেখলাম জয়নব মামির 4 বছরের ছেলে আমার টেবিলে উঠে অভ্র ভাইয়ের দেওয়া একটা শোপিস নিয়ে খেলছে। ওর হাতে সেই শোপিসটা দেখা মাত্র আমার নিঃশ্বাস যেন গলার কাছে আটকে গেল। আমার জন্মদিন উপলক্ষে অভ্র ভাইয়ের দেওয়া সবচেয়ে পছন্দের একটা উপহার সেই শোপিসটা। এই শোপিসের কিছু হলে নির্ঘাত এই বাচ্চাকে কিছু করে ফেলব আমি। বাচ্চাটা শোপিস নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখে মনে হচ্ছে এখনই খেলার ছলে আমার শখের শোপিসটা মেঝেতে ছুঁড়ে ফেলবে। এই মনে হতে বাচ্চাটা কিছু করার পূর্বেই আমি দ্রুত এগিয়ে বাচ্চাটার হাত থেকে শোপিসটা নিয়ে নিলাম। অমনি বাচ্চাটা ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দিল। ওর কান্না দেখে আমি দ্রুত শোপিসটা আড়ালে লুকিয়ে জয়নব মামিকে ডাক দিয়ে বললাম উনার ছেলেকে নিয়ে যেতে। টেবিলে উঠে আমার বইয়ের উপর হামলা চালাচ্ছে বলে। জয়নব মামি উনার ছেলেকে নিয়ে খাটে বসে আবারও সবার সাথে গল্পে মশগুল হলেন। এ মুহূর্তে তাদের গল্পের আসর দেখে মনে হচ্ছে উনারা নয়, বরং আমি আমার রুমে মেহমান হয়ে পা রেখেছি। বিয়ে বাড়িতে এই এক ঝামেলা। আমি শোপিসটা আলমারির মধ্যে রেখে জয়নব মামিকে বললাম, মামি আপনারা একটু অন্য রুমে যাবেন। আমি রেডি হব যে তাই বলছিলাম আর কি। জয়নব মামি এক গাল হেসে বললেন, আমরা থাকতেই রেডি হও। সমস্যা কোথায়? মামিরাই তো বসে আছে, কোনো ছেলে নেই তো আর। আমি খানিক বিরক্ত বোধ করলাম, তবে তা আড়ালে রেখে বললাম, এভাবে সবার সামনে রেডি হতে একটু লজ্জা করে মামি। আপনারা অন্য রুমে গিয়ে বসুন না প্লিজ। জয়নব মামি আরও কিছু বলতে নিলে উনার শাশুড়ি উনাকে থামিয়ে বললেন, আচ্ছা চন্দ্রিমা, তুমি রেডি হও, আমরা অন্য রুমে গিয়ে বসি। এই বলে ওই নানু নিজে উঠে গেলেন এবং রুম হতে বাকি সবাইকেও নিয়ে গেলেন। সবাই যেতেই আমি রুমে দরজা লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন পুরো রুমটা দেখে মনে হচ্ছে হ্যাঁ, এটা আমারই রুম। তবে বড্ড অগোছালো, যা দেখতে মোটেও দৃষ্টি সহনীয় নয়। এজন্য রেডি হওয়ার পূর্বে পুরো রুমটা আগের মতো গুছিয়ে নিলাম। এরপর আলমারি থেকে হলুদের জন্য ডিপ পার্পেল রঙের শাড়িটা বের করে নিলাম। তবে শাড়ি পরার পূর্বে মুখ ধুয়ে মেকআপ করে নিলাম। অতঃপর মেকআপ শেষে শাড়ি পরা শুরু করলাম। আর এই শাড়ি পরতে গিয়েই বাঁধল যত বিপত্তি। শাড়ি ঘুরিয়ে আঁচল কাঁধের উপর নেওয়ার পর কুচি করতে গিয়ে বারবার ব্যর্থ হলাম। দীর্ঘ 10 কিংবা 15 মিনিটের প্রচেষ্টায় যখন কুচি করে গুজলাম তখন বাঁধল আরেক বিপত্তি। শাড়ি পুরোপুরি পরা না হতেই কে যেন দরজায় টোকা দিল। প্রথম প্রথম ভাবলাম হয়তো কোনো বাচ্চা দুষ্টুমি করেছে, কিন্তু নিমিষের মাঝেই অনবরত করাঘাতের ফলে বুঝতে বাকি রইল না বাইরে কোনো বাচ্চা নয়, বরং বড় কেউ আছে।
আমি কোনোমতে শাড়ি উঁচু করে ধরে একটুখানি দরজা খুলে বাইরে উকি দিলাম। অমনি পাঞ্জাবি পরে তৈরু হওয়া প্রজ্জ্বল ভাইকে দেখে ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন? প্রজ্জ্বল ভাই আশেপাশে কেমন এক সতর্ক দৃষ্টি বুলাচ্ছিলেন। আমার প্রশ্ন শুনে চট করে আমার দিকে চেয়ে জিজ্ঞেস করলেন, একটু রেস্ট নিব। এই বলে কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে রইলেন। উনারে চাহনি উপেক্ষা করে বললাম, তো নিন। আমার রুমে নক করছেন কেন? আমার গলার স্বর বোধহয় একটু জোরেই শোনা গেল। ফলে প্রজ্জ্বল ভাই ঠোঁটে আঙুল ঠেকিয়ে সতর্ক কণ্ঠে বললেন, আস্তে কথা বল, আশেপাশে অনেক মানুষ আছে। প্রজ্জ্বল ভাইয়ের সতর্ক করে দেওয়ায় পরিস্থিতি আমলে নিয়ে গলার স্বর কিছুটা নিম্নে এনে বললাম, আচ্ছা আস্তে কথা বলছি, কিন্তু আপনি আমার রুমে নক করছেন কেন? প্রজ্জ্বল ভাই সে প্রশ্নের জবাব না দিয়ে দরজা ঠেলে আমার রুমে ঢুকতে নিলেন। কিন্তু শাড়ি পুরোপুরি না পরতে পারায় নিজের সর্বশক্তি দিয়ে উনাকে দরজা ঠেলতে বাধা দিলাম। তীব্র অভিযোগী কণ্ঠে শক্ত গলায় বললাম, আমি শাড়ি পরছি তো। এর মাঝে আপনি কেন ঢুকবেন? আগে আমি রেডি হয়ে নেই, তারপর আসুন। এই বলে দরজা আটকে দিতে চাইলাম, কিন্তু প্রজ্জ্বল ভাই হাত দিয়ে তা ঠেকিয়ে আমায় আপাদমস্তক একবার দেখে নিলেন। অতঃপর বললেন, মিথ্যে বলিস না, আমি তো দেখছি তুই পুরোপুরি রেডি হয়ে আছিস। এই বলেই প্রজ্জ্বল ভাই দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লেন। এবার চেষ্টা করেও উনাকে বাধা দিতে পারলাম না আমি। রুমে ঢুকেই দরজায় সিটকানি দিয়ে আমার দিকে চাইলেন। নিষ্পলক কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে বললেন, তুই তো রেডি হয়ে আছিস। এ মুহূর্তে উনাকে আমার রুমে প্রবেশ করতে দেখে মেজাজ গরম হয়ে এলো। ফলস্বরূপ রাগত স্বরে বললাম, আপনি আমার রুমে এসেছেন কেন? আপনার রুম কি নেই? আমার রুম আছে, তবে আজকের জন্য মনে হয় সেই রুমটা আমার না। এদিক ওদিক দৌড়াদৌড়ি কাজ করার কারণে পিঠে প্রচণ্ড ব্যথা করছিল। ভাবলাম রুমে গিয়ে একটু শুয়ে রেস্ট নেই। কিন্তু রুমে ঢুকতেই দেখি মায়ের একগাদা আত্মীয়স্বজন বসে আড্ডা দিচ্ছে। খাটে চেয়ারে কোথাও বসার জায়গা নেই। কোন এক পূর্বপুরুষের মামা খালু হেনত্তান আরও কত কি এসেছে। এত আত্মীয়স্বজন আমার নানি কোথা থেকে পয়দা করেছে আল্লাহ মালুম। এই বলতে বলতে উনি আমার খাটে বসে পড়লেন। অতঃপর আমার দিকে অসহায় চাহনিতে চেয়ে বললেন, তুই তো জানিস চন্দ্রিমা, আমার পিঠের ব্যথা কত ভয়ানক পর্যায়ে চলে যায়। এজন্য একটু রেস্ট নিতে এসেছি। বলেই উনি আমার অনুমতি ব্যতীত শুয়ে পড়লেন। উনার পিঠ ব্যথা সম্পর্কে পূর্ব জ্ঞান থাকায় ইচ্ছা সত্ত্বেও উনায় নাকচ করতে পারলাম না আমি, তবে জিজ্ঞেস করলাম, বাড়িতে আর কোনো রুম ফাঁকা ছিল না? প্রজ্জ্বল ভাই এতক্ষণে পায়ের উপর পা তুলে দিয়েছেন। আমার প্রশ্ন শুনে সিলিংয়ের দিকে চেয়ে বাম হাত মাথার নিচে রাখলেন। অতঃপর বললেন, ছাদ থেকে এসে দেখলাম আমার রুমে এ অবস্থা। তাহলে নির্ঘাত আপুর রুমেও এমন অবস্থা হবে। তোর রুমের দরজা আটকানো দেখে ভাবলাম বোধহয় তোর রুমটা ফাঁকা আছে। এজন্যই চলে এলাম। আর কষ্ট করে নিচেও নামিনি এ কারণে। প্রজ্জ্বল ভাইয়ের সহজ সরল স্বীকারোক্তি আমি মেনে নিলাম ঠিকই, তবে আরেকটি বিষয় আমায় ভাবতে বাধ্য করল। উনাকে জিজ্ঞেস করলাম, আপনি সরল মনে এসেছেন আমার রুমে রেস্ট নিতে, তার উপর আমি রুমে একা। এটা যদি এখানে কেউ জানতে পারে তাহলে কি হবে ভাবতে পারছেন? আমার প্রশ্নটা উপযুক্ত শোনালেও প্রজ্জ্বল ভাই এতে কোনো প্রতিক্রিয়া দেখালেন না, বরং নিশ্চিন্ত কণ্ঠে বললেন, জানবে কিভাবে? না তুই বলবি না আমি বলবো। আর আমি রুমে ঢুকার আগেই দেখে এসেছি আশেপাশে কেউ নেই। তুইও বের হওয়ার আগে দেখে নিস। প্রজ্জ্বল ভাইয়ের এরূপ কথাবার্তা শুনে এবার আমি হাল ছেড়ে দিলাম।
বুঝলাম, নানা প্রশ্নের জালে উনাকে ফাঁসালেও উনি বের হবেন না। অগত্যা সে চেষ্টা বাদ দিয়ে আমি আয়নার দিকে ঘুরে তাকালাম। আয়না হতে খাটের উপর প্রজ্জ্বল ভাইকে সরাসরি দেখা যাচ্ছে। উনি পাশ ফিরে এদিকেই তাকিয়ে আছেন। একে তো রুমে উনার একলা উপস্থিতি, উপরন্তু আয়নার দিকে এভাবে তাকিয়ে থাকা। সব মিলিয়ে অপ্রস্তুতকর এক পরিস্থিতিতে পতিত হয়েছি আমি। তবুও সময় স্বল্পতার কারণে প্রজ্জ্বল ভাইকে পুরোপুরি উপেক্ষা করে ড্রেসিং টেবিল হতে একে একে চুড়ি ও কানের দুল নিয়ে তা পরে নিলাম। অতঃপর দ্রুততার সহিত চুল আঁচড়িয়ে খোপা করে নিলাম। এবার পালা আসলো শাড়ির কুচি ঠিক করার, যা এতক্ষণ অবধি করিনি আমি। একবার মাথা নিচে ঝুঁকিয়ে শাড়ির কুচি দেখে নিলাম। জামদানি শাড়ি হওয়ায় নিচের দিকের কুচিগুলো বড্ড অগোছালো হয়ে আছে। এ দেখে হতাশার নিঃশ্বাস ছাড়লাম। এ মুহূর্তে একা হাতে নিচের কুচি ঠিক করব কি করে এই ভেবে কান্না পেল। তবে নিজেকে শক্ত করে প্রলম্বিত প্রশ্বাস টেনে নিয়ে নিচের দিকে ঝুঁকলাম কুচি ঠিক করার জন্য। আমাকে কুচি ঠিক করতে দেখে প্রজ্জ্বল ভাই জিজ্ঞেস করলেন, কি করছিস ওভাবে? আমি নিজের কাজে ব্যস্ত থেকে ছোট্ট করে জবাব দিলাম, কুচি ঠিক করছি। আমার জবাব দিতে দেরি হলো। তবে প্রজ্জ্বল ভাইয়ের বিছানা হতে উঠে আসতে দেরি হলো না। উনি এসেই মেঝেতে দু হাঁটু গ্যারে আমার কুচি ধরে বললেন, দেখি মাথা উঁচু কর। আমি ঠিক করে দিচ্ছি। আকস্মাৎ এভাবে প্রজ্জ্বল ভাইকে দেখে কিয়ৎ সময়ের জন্য বিমূঢ় হয়ে এলাম। তবে দ্রুততার সহিত নিজেকে সামলে নিয়ে বললাম, না না প্রজ্জ্বল ভাই, আমি নিজেই ঠিক করছি। আপনি রেস্ট নিন। প্রজ্জ্বল ভাই ছোট্ট এক ধমক দিয়ে বললেন, এত কথা বলিস কেন? দেখলাম তো এক হাতে কত ঠিক করতে পারছিস। আমি হেল্প করছি। চুপচাপ দাঁড়িয়ে থাক। প্রজ্জ্বল ভাইয়ের কথায় আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। দেখলাম গভীর মনোযোগের সহিত উনি নিচের কুচিগুলো সমান করছেন। মিনিট পাঁচেকের চেষ্টায় উনি কুচিগুলো সম্পূর্ণ ঠিক করে উঠে দাঁড়ালেন। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে মুচকি হেসে বললেন, নে, ঠিক করে দিলাম কুচি। এবার তো তুই রেডি, তাই না? যা আপুর রুমে যা। আমি একটু রেস্ট নেই। আমি মৃদু হেসে উনাকে বললাম, থ্যাংক ইউ প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল ভাই মুচকি হাসলেন। তবে মুহূর্তে ভ্রু জোর কুঁচকে আমার দিকে চেয়ে বললেন, চন্দ্রিমা, তোর মনে হয় না তোর হলুদের লুকে কিছু একটা কমতি আছে? প্রজ্জ্বল ভাইয়ের অনুসন্ধানী কণ্ঠের প্রশ্নে আমি আয়নায় একবার নিজেকে দেখে নিলাম। শাড়ি, চুড়ি, কানের দুল, মেকআপ সবই তো আছে। তাহলে কিসের কমতি? আমি প্রজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করতেই উনি কয়েক সেকেন্ড আমার দিকে চেয়ে রইল। বলল, এক সেকেন্ড দাঁড়া এখানে। আমি বুঝতে পারছি কিসের কমতি আছে। এই বলেই উনি আমার টেবিলের এক কোণায় রাখা চন্দ্রপ্রভা ফুলের এক গুচ্ছা, যেটা আজ দুপুরে আমি নিজ হাতে ছিঁড়ে এনে রেখেছিলাম, সেটা নিয়ে আমার নিকটে এসে দাঁড়ালেন। অতঃপর আমার পিছে গিয়ে খোপায় এক গুচ্ছ চন্দ্রপ্রভা ফুল গুজে দিয়ে হাসিমুখে বললেন, নাও ইউ লুক পারফেক্ট। এটারই কমতি ছিল। এই বলে উনি আমার সম্মুখে এসে দাঁড়ালেন। ঠোঁটে বিস্তৃত হাসি এনে বললেন, ডিপ পার্পেল রঙের শাড়ির সাথে খোপায় হলুদ চন্দ্রপ্রভায় তোকে ভালোই মানাচ্ছে চন্দ্রিমা। এই বলে মুহূর্তেই ভ্রু উঁচিয়ে সন্দেহজনক কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছিস নাকি? প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে খানিক লজ্জা পেলেও তা আড়াল করলাম। বললাম, আপনার চোখে সমস্যা হয়েছে প্রজ্জ্বল ভাই। আপনি ডাক্তার দেখান। আমি আপুর রুমে যাচ্ছি। আপনি একটু রেস্ট নিন। এই বলে আমি দরজা খুলতে নিলেই প্রজ্জ্বল ভাই পিছন হতে এসে আমার মাথার উপর দিয়ে দরজায় হাত রাখলেন। সতর্ক কণ্ঠে বললেন, এত তাড়াহুড়ো করিস কেন? আগে দেখেনে বাইরে কেউ আছে নাকি। এখনই তো হুটহাট বাইরে বের হয়ে একটা স্ক্যান্ডেল বাঁধিয়ে ফেলতি।
উনার কথায় নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলাম। অতঃপর প্রজ্জ্বল ভাই দরজা হতে হাত সরিয়ে নিতেই খানিক দরজা খুলে বাইরে উকি দিলাম। দেখলাম বাইরে বাচ্চা কাচ্চারা দৌড়াদৌড়ি করছে। আর মাত্রই প্রজ্জ্বল ভাইয়ের রুম থেকে কেউ বের হয়ে নিচে যাচ্ছে। তা দেখে আমি দ্রুত রুম হতে বের হয়ে দরজা আটকিয়ে দিলাম। আমি বের হতেই ওপাশ হতে প্রজ্জ্বল ভাই রুমের সিটকানি লাগিয়ে দিলেন। আমাকে এভাবে রুম হতে বেরিয়ে যেতে যে কেউ দেখেনি তা ভাবতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। প্রত্যাশা আপুর রুমে এসে দেখি আপুর ফ্রেন্ডরা আপুকে রেডি করিয়ে দিয়েছে। ফর্সা গায়ে হলুদ জামদানি, হাতে কানে গলায় তাজা রজনীগন্ধা ও লাল গোলাপের মালায় আপুকে ভীষণ সুন্দর লাগছে। আমাকে দেখে আপু মুচকি হাসতে আমিও ফিরতি হাসি দিলাম। আপুর নিকট এগিয়ে বললাম, তোমাকে ভীষণ সুন্দর লাগছে আপু। তোমার এ সৌন্দর্য দেখে আমি স্পিচলেস। না জানি শাহাদ ভাইয়ার অবস্থা কি হবে। আমার কথা শুনে আপু লাজুক হাসল। বলল, তোকেও কম সুন্দর লাগছে না। বিশেষ করে খোপায় ফুলটা মানিয়েছে দারুণ। খোপার ফুলের কথা বলতেই আমার দৃষ্টি চলে গেল আপুর ড্রেসিং টেবিলে রাখা চন্দ্রপ্রভা ফুলগুলোর উপর, যা অভ্র ভাই আমাকে দিয়েছিলেন। ফুলগুলো দেখে আপুকে জিজ্ঞেস করলাম, খোপায় ফুল দাওনি আপু? কিভাবে দিব? মাথায় যে আধ ঘোমটা দিয়েছি। ওহ হ্যাঁ, ঘোমটা দিলে আর ফুলের দরকার কি? কিন্তু আরও ফুল যে ছিল, এত ফুল গেল কোথায়? এই যে আমার ফ্রেন্ডরা কিছু নিয়েছে, আর যারা শাড়ি পরেছে তারা নিয়েছে। আপুর এ কথা শুনে আমি চন্দ্রপ্রভা ফুলগুলো নিয়ে আপুকে বললাম, এগুলো শুধু শুধু নষ্ট হবে কেন? আমার খোপার অন্য পাশে এগুলো গুজে দাও। আপু আমার হাত থেকে ফুল নিয়ে আমার খোপার ওপর পাশে গুজে দিল। এর মাঝে আমি জিজ্ঞেস করলাম, শারমিন আপু আসবে না? হ্যাঁ, আসছে ওরা। খালাকে ফোন দিয়েছিলাম, বলল শারমিন বিকালেই অফিস থেকে ফিরেছে। একেবারে রেডি হয়েই ফিরবে। ওহ আচ্ছা। শারমিন আপু প্রজ্জ্বল ভাই ও প্রত্যাশা আপুর একমাত্র খালার দুমাত্র মেয়ে। শারমিন আপু ছোট, আর আপুর এক বড় বোনও আছে যার বিয়ে হয়ে গিয়েছে। এ মুহূর্তে সেই আপু স্বামী সন্তানসহ আমেরিকায় আছে। আর শারমিন আপু এখনও অবিবাহিত। বর্তমানে আপু একটা ফুড প্রোডাক্ট কোম্পানিতে জব করছে। বয়সে শারমিন আপু আর প্রজ্জ্বল ভাই সমবয়সী। খোপায় ফুল গুজে দেওয়া শেষ হতেই আমি আয়নায় এক নজর নিজেকে দেখে নিলাম। সত্যি এ রঙের শাড়ির সাথে খোপায় চন্দ্রপ্রভা ফুলটা মানিয়েছে ভালো। আমি কয়েক সেকেন্ড নিজের দিকেই চেয়ে রইলাম। অবচেতন মনে চট করে একটা বিষয় খেলে গেল, আমার খোপায় এক পাশে অভ্র ভাইয়ের দেওয়ার ফুল এবং অপর পাশে প্রজ্জ্বল ভাইয়ের গুজে দেওয়া ফুল। সামনে প্রত্যাশা আপুকে নিয়ে ছাদের দিকে উঠছেন প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই। তাদের পিছনে আমি, অনামিকা, আপুর কিশোরী বয়সের দুটো মামাতো বোন ও আপুর বান্ধবীরা। আমাদের প্রত্যেকের হাতেই হলুদের জন্য কিছু না কিছু আছেই। প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আপুকে নিয়ে স্টেজে বসালে আমরা বাকি মেয়েরা হাতের জিনিসগুলো নিয়ে আপুর সামনের টেবিলে রাখলাম। অতঃপর ক্যামেরাম্যানের নির্দেশনানুযায়ী আমরা কাজিনরা, আপুর বান্ধবীরা ও আশেপাশে যে ছোট বাচ্চারা খেলছিল তারা হলুদের স্টেজের চারিদিকে দাঁড়িয়ে পড়লাম। আমি গিয়ে দাঁড়ালাম আপুর একদম পিছনে। আমার এক পাশে দাঁড়ালেন প্রজ্জ্বল ভাই ও অপর পাশে দাঁড়ালেন অভ্র ভাই। এভাবেই কয়েকটি ছবি তোলার পর সবার একটি একটি করে সিঙ্গেল ছবি তোলা হলে হলুদের কার্যক্রম শুরু হয়। আপুকে প্রথমে হলুদ লাগালো নানু। দুগালে আলতো করে হলুদ ছুঁয়ে এক চামচ ক্ষীর খাইয়ে দিল নানু। অতঃপর একে একে মামা, মামি, আপুর নানুবাড়ির মুরুব্বিরা আপুকে হলুদ ছুঁয়ে দিয়ে ক্ষীর খাইয়ে দিল। এরপর পালা আসলো কাজিনদের। প্রথমত আপুকে হলুদ ছুঁয়ে দিলেন প্রজ্জ্বল ভাই। তবে অন্যান্য সবার মতো স্বাভাবিকভাবে কাজটা করেননি উনি। বরং আপুর দু গালে, কপালে, থুতনিতে, দুহাতে ইচ্ছেমতো হলুদ লাগিয়ে দিলেন উনি।
উনারে কাজে উপস্থিত সকলের মাঝে অট্টহাসির রোল পড়ে গেল। প্রজ্জ্বল ভাই ক্ষীর খাইয়ে উঠে গেলে যথারীতি অভ্র এসে নিয়ম পালন করলেন। অতঃপর আমি গিয়ে আপুর পাশে বসলাম। আপুকে হলুদ লাগিয়ে ক্ষীর খাইয়ে উঠে এলাম। অমনি সেখানে উপস্থিত হলেন শারমিন আপু। শারমিন আপুর হাসিমাথা চেহারা দেখে আমার ঠোঁটে ঠিকই হাসি ফুটে উঠল। তবে প্রজ্জ্বল ভাইয়ের চেহারা হতে উদ্বায়ী বস্তুর ন্যায় হাসি উবে গেল। আপুর ভাষ্যমতে প্রজ্জ্বল ভাইকে ঠিক যেন এখন গ্রাম্পি টেডিবিয়ার মতো দেখাচ্ছে। তড়িৎগতিতে পরিবর্তন হওয়া উনার মুখভঙ্গি দেখে হাসতে না চাইলেও আপনা আপনি আমার হাসি চলে এলো। ফলস্বরূপ ফিক করে হেসে ফেললাম। আমার পাশেই অভ্র ভাই দাঁড়িয়ে আছেন। আর আমাদের দুজন হতে কিছু দূরে দাঁড়িয়ে আছেন প্রজ্জ্বল ভাই। অভ্র ভাই আমার হাসির শব্দ শুনে জিজ্ঞেস করলেন, হঠাৎ এভাবে হাসলে কেন চন্দ্রিমা? আমি ঠোঁট চেপে নিজের হাসি আটকিয়ে অভ্র ভাইকে বললাম, প্রজ্জ্বল ভাইয়ের বেটার হাফ এসেছে অভ্র ভাই। এই বলে আমি চোখের ইশারায় আগত শারমিন আপুকে দেখালাম। শারমিন আপুকে দেখামাত্র অভ্র ভাইও আমার মতো হেসে ফেললেন। তবে প্রজ্জ্বল ভাইয়ের চেহারা হতে সেই যে হাসি হাসি ভাবটা চলে গেল, এখনো অবধি তা ফিরে এলো না। আর এ হাসি ততক্ষণ ফিরবে না যতক্ষণ শারমিন আপু উনার আশেপাশে থাকবেন। শুনেছি ছোট থেকেই প্রজ্জ্বল ভাই শারমিন আপুকে পছন্দ করত না। কারণ দুজনে একই সাথে পড়ালেখা করত। ফলস্বরূপ দুজনের মধ্যে সবসময় প্রতিযোগিতা লেগেই থাকত। শারমিন আপু যখন প্রজ্জ্বল ভাইয়ের থেকে পরীক্ষায় নম্বর বেশি পেত, তখন মামি প্রজ্জ্বল ভাইকে অনেক কথা শোনাত। এ কারণে প্রজ্জ্বল ভাই শারমিন আপুকে আরও সহ্য করতে পারেন না। যদিও শারমিন আপু কখনো প্রজ্জ্বল ভাইকে নিজের প্রতিযোগী ভাবেননি, বরং চেষ্টা করেছে প্রজ্জ্বল ভাইয়ের সাথে মিশে থাকার, কিন্তু প্রজ্জ্বল ভাই কখনো সে চেষ্টাকে প্রশ্রয় দেননি। বয়স বাড়ার সাথে সাথে দুজনের এ প্রতিযোগিতাপূর্ণ ভাবটা ধীরে ধীরে চলে যায়। তবে প্রায় বছর তিনেক পূর্বে যখন মামি ছলেবলে নানা কৌশলে প্রজ্জ্বল ভাইকে জিজ্ঞেস করেন শারমিন আপুকে উনি পছন্দ করেন কিনা, তখনই প্রজ্জ্বল ভাই বুঝে যান মামির মনে কি চলছে। ব্যাস তখন থেকে প্রজ্জ্বল ভাই শারমিন আপুর প্রতি পুরনো সেই মনোভাব নিয়ে আসেন। যদিও শারমিন আপু এসব সম্পর্কে অবগত নন। কারণ প্রজ্জ্বল ভাইয়ের সাথে উনার দেখা হলেই প্রজ্জ্বল ভাই স্বাভাবিক আচরণ করার ভান করেন। যদিও এর পিছনের রহস্যটা আমি, প্রত্যাশা আপু, অভ্র ভাই ঠিকই জানি। মামি অনেক আগে থেকেই চান যে একমাত্র বোনের মেয়েকে নিজের ছেলের বউ করে বাড়িতে আনবেন। যদিও উনি বিষয়টি ঠিক ওভাবে খোলাসা করেননি, কিন্তু উনার আচার আচরণে ঠিকই বোঝা যায় উনি শারমিন আপুকে এ বাড়ির বউ করতে চান। এ বিষয়টি জানার পর হতে আমরা সুযোগ পেলেই প্রজ্জ্বল ভাইকে জ্বালাতাম এবং ইচ্ছে আছে আজকেও উনাকে আচ্ছামত জ্বালাবো। শারমিন আপু এসে প্রত্যাশা আপুকে হলুদ লাগালো, ক্ষীর খাওয়ালো। অতঃপর দুজনে নিজেদের হালচাল জিজ্ঞেস করল। শারমিন আপু দেখতে ভীষণ সুন্দর, একদম প্রত্যাশা আপুর মতোই ফর্সা, মায়াবী। মাঝে মাঝে ভাবি মামিদের জিনে বোধহয় সুন্দর, ফর্সা, নজরকাড়া হওয়ার কোনো জিন আছে। তা না হলে মামি, মামির বোন, মামির দুই ভাই, প্রজ্জ্বল ভাই, প্রত্যাশা আপু, শারমিন আপু সকলে এত সুন্দর হতে পারে কি করে? শারমিন আপুর গায়ে ডিপ পার্পেল রঙের শাড়িটা ভীষণ মানাচ্ছে। তার উপর খোপায় গোলাপি রঙের জবা, সব মিলিয়ে সাজটা দারুণ মানিয়েছে উনাকে। শারমিন আপু আমাকে দেখে হাসিমুখে হাত নাড়ালেন। প্রত্যুত্তরে আমিও হাত নাড়ালাম। অতঃপর চট করে পাশে ফিরে প্রজ্জ্বল ভাইয়ের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করলাম। কিন্তু নিজের গ্রাম্পি চেহারায় প্রতিক্রিয়া দেখানোর বদলে আমাকে পুরোপুরি হতাশ করে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছেন। তাও আবার আমাদের হাতের নাগাল হতে দূরে। উনার এ কাজে বড্ড হতাশ হলাম আমি।
উনাকে খেপানোর জন্য তাই অভ্র ভাইকে বললাম উনাকে যেন ছলে বলে এখানে নিয়ে আসে। অভ্র ভাইও আমার কথামতো প্রজ্জ্বল ভাইকে এদিকে নিয়ে এলেন আর আমি শারমিন আপুকে নিয়ে এলাম। এ মুহূর্তে আমি ও শারমিন আপু পাশাপাশি ও আমাদের সামনে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই দাঁড়িয়ে আছেন। প্রজ্জ্বল ভাইকে দেখে শারমিন আপু মুচকি হেসে জিজ্ঞেস করলেন, কেমন আছো প্রজ্জ্বল? প্রজ্জ্বল ভাই বহু কষ্টে সৃষ্টে ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি ফুটিয়ে বললেন, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমাকে। শারমিন আপুর কথা সম্পূর্ণ হওয়ার পূর্বেই মামি গলা উঁচিয়ে প্রজ্জ্বল ভাইকে বললেন আপুর শ্বশুরবাড়ি লোকদের গেট হতে ছাদে নিয়ে আসতে। আপুর শ্বশুরবাড়ি লোকদের আজ তত্ত্ব নিয়ে আসার কথা ছিল। সেই তত্ত্ব নিয়েই হয়তো তারা এসেছেন। মামির এ আদেশ শুনে প্রজ্জ্বল ভাই যেন মুহূর্তে যেন পিঞ্জরাবন্দি পাখির ন্যায় উড়ে গেলেন। অসময়ে উনার এ ডাক পোড়ায় ছোটখাটো বিনোদন থেকে বঞ্চিত হলাম আমি ও অভ্র ভাই। ওদিকে হতাশও হলেন শারমিন আপু। আপুর শ্বশুরবাড়ি হতে দেবর, ননদ, সাহাদ ভাইয়ার খালা, মামিরা এসেছেন। এসেছেন আরও উনার কয়েক বন্ধু। আগত এ মেহমানদের খাতিরযত্নে ব্যস্ত হলেন প্রজ্জ্বল ভাই, অভ্র ভাই, পাশের বাড়ির ওসমান মামা, জলিল মামা। এদিকে এতক্ষণ যাবৎ ক্ষীর খেয়ে বিরক্ত হয়ে আপু আমায় মিষ্টি আনতে বলল। হলুদের টেবিলে মিষ্টি আনার কথা থাকলেও ভুলবশত তা আনা হয়নি। ফলস্বরূপ তা আনতে আমাকে নিচে যেতে হলো। নিচে গিয়ে মিষ্টির প্লেট হাতে নিয়ে উঠতে গেলে কোনরূপ ঘোষণা ও পূর্ব প্রস্তুতি ব্যতীতই আকস্মাৎ শাড়ির কুচিতে পা আটকে সিঁড়িতে পড়ে গেলাম। ভাগ্যবশত মাত্রই 2 সিঁড়ি উঠেছিলাম বলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি এবং মুখ থুবড়ে না পড়ায় মিষ্টির প্লেটটাও বেঁচে যায়। আমি কোনোমতে মিষ্টির প্লেটটা নিয়ে শাড়ি সামনের দিকে ধরে উঠতে নিলাম। কিন্তু মিষ্টির প্লেট হাতে সামঞ্জস্য রেখে উঠে দাঁড়াতে পারলাম না। দেখি হাতটা দাও। আকস্মাৎ অভ্র ভাইয়ের প্রস্তাবে চমকে গেলাম। মাথা তুলে দেখলাম উনি হতাশাভাঞ্জক চাহনিতে আমার দিকে চেয়ে আছে। উনার সামনে এ উদ্ভট অবস্থায় বসে থাকার ফলে খানিক লজ্জা বোধ করলাম। ফলস্বরূপ পরিস্থিতি কিছুটা সামাল দিতে উনার দিকে চেয়ে বোকা বোকা হাসি দিলাম। কিন্তু অভ্র ভাই আমার সে হাসি পাত্তাই দিল না। বরং আমার হাত থেকে মিষ্টির প্লেট নিজের এক হাতে নিয়ে অপর হাত আমার দিকে এগিয়ে দিলেন। আমি সেই বোকাশোকা হাসি বজায় রেখেই উনার হাত ধরে উঠে দাঁড়ালাম। অতঃপর উনি জিজ্ঞেস করলেন, নিজ দায়িত্বে শাড়ি সামলাতে না পারলে শাড়ি পরো কেন চন্দ্রিমা? অভ্র ভাইয়ের হতাশ গলার প্রশ্ন। উনার এরূপ হতাশ কণ্ঠ শুনে আমি কিতক্ষণ ড্যাবড্যাব করে উনার দিকে চেয়ে রইলাম। উনার হতাশার কারণও কিছুটা আঁচ করতে পেলাম। অভ্র ভাই হয়তো আশা করেননি যে আমি শাড়িসহ উল্টো হয়ে পড়ে যাওয়ার মতো মেয়ে। আমি ক্ষণিকের জন্য কিছু ভেবে প্রশ্নটির যুক্তিসঙ্গত একটি জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। কিন্তু আমার প্রস্তুতিতে এক বালতি পানি ঢেলে সেখানে উপস্থিত হলেন প্রজ্জ্বল ভাই। উনি এসেই অনেকটা ধমকের সুরে বললেন, দুনিয়ার মানুষ শাড়ি পরে নেচে বেড়ায় আর চন্দ্রিমা রানী শাড়ি পরে 2 সিঁড়িও উঠতে পারে না। ও কি এখন চায় ওকে কোলে করে উঠাই আমি? প্রজ্জ্বল ভাইয়ের শেষোক্ত প্রশ্নটি স্পষ্ট খোঁচামূলক ছিল। উনার এ প্রশ্নে আমি মুহূর্তেই তেতে উঠে বললাম, আমি কি একবারও আপনাকে এ কথা বলেছি? সারাদিন শুধু প্যাঁ প্যাঁ করতে পারে। অসহ্যকর একটা লোক। এই বলেই নাকের ডগায় রাগ নিয়ে গা ঝাড়া দিয়ে প্রচণ্ড উদ্যমে সিঁড়ি বেয়ে উপরে উঠতে নিলাম। বেমালুম ভুলে বসলাম পরনের শাড়ির কথা। ফলে এই ভুলে বসার খেসারত গুনতে হলো তখনই। পুনরায় 2 সিঁড়ি উঠতেই শাড়িতে পা আটকে গেল। উল্টো হয়ে মুখ থুবড়ে পড়তেই নিলেই লক্ষ্য করলাম 2 জোড়া হাত আমাকে দ্রুততার সহিত সামলে নিয়েছে। এই 2 জোড়া হাত আর কারোর নয় বরং অভ্র ভাই ও প্রজ্জ্বল ভাইয়ের। ঘটনার আকস্মিকতায় আমি কিতক্ষণের জন্য নির্বাক হয়ে রইলাম।
অতঃপর বুঝো এলে আমি দ্রুত উনাদের হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়ালাম। মাথা নিচু করে নরম কণ্ঠে বললাম, সরি। অভ্র ভাই বললেন, ঠিক আছো তো? জি ঠিক আছি। এবার প্রজ্জ্বল ভাই অনেকটা চিন্তিত তবে ধমকের সুরে জিজ্ঞেস করলেন, শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে যাচ্ছিল কেন? তোকে নিয়ে বড্ড চিন্তা হয়। এভাবে হুটহাট যেখানে সেখানে পড়ে যাস। মাঝে মধ্যে ভয় হয় কখন না কোনো বিপদ বাঁধিয়ে ফেলিস। আজ তো আমি আর অভ্র ছিলাম বলে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গিয়েছে। একা থাকলে কি হতো? প্রজ্জ্বল ভাইয়ের কণ্ঠে স্পষ্ট উত্তেজিত হওয়ার আভাস পেলাম। উনার এ কথা বলার ধরন শুনে অভ্র ভাই উনার কাঁধে হাত রেখে নির্বিঘ্ন গলায় বললেন, রিল্যাক্স প্রজ্জ্বল। এত হাইপার হচ্ছিস কেন? ও তো ঠিক আছে। প্রজ্জ্বল ভাই প্রত্যুত্তর করলেন না, বরং আমার দিকে কিয়ৎ রাগত চাহনিতে এক নজর চেয়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলেন। অভ্র ভাই মিষ্টির প্লেট হাতে নিয়েই বললেন, চলো উপরে যাই। তুমি শাড়ি ধরে উঠো চন্দ্রিমা। অভ্র ভাইয়ের এ কথা বলার পর আমি লক্ষ্য করলাম শাড়িতে পা বেঁধে পড়ার ফলে নিচের কুচিগুলো অগোছালো হয়ে গিয়েছে। এজন্য এটা ঠিক করতে বললাম। অভ্র ভাই আপনি চলে যান, আমি একটু রুমে যাব। শাড়ি ঠিক করতে হবে। আচ্ছা, তবে তুমি আসতে পারবে তো একা? হ্যাঁ পারব। এখন তো হাতে কিছু নেই। অভ্র ভাই আর কথা বাড়ালেন না, প্লেট নিয়ে ছাদে চলে গেলেন। আর আমি নিচ থেকে এসে নিজের রুমে গেলাম। দরজা আটকিয়ে কোনোমতে শাড়ির কুচি ঠিক করে বেরিয়ে এলাম। এবার ভালোভাবে শাড়ি সামলে উঠতে নিলে দেখলাম ছাদ থেকে আপুর এক দেবর নেমে আসছেন। যতদূর সম্ভব উনি সাহাদ ভাইয়ার বন্ধু। উনি আমাকে দেখেই মৃদু হেসে জিজ্ঞেস করলেন, এখানে ওয়াশরুমটা কোথায়, যদি একটু বলতেন। আমি পিছে ফিরে হাত বাড়িয়ে দোতলার কমন ওয়াশরুম দেখিয়ে বললাম, ওই যে এইটা। থ্যাঙ্কস আ লট। এই বলেই ছেলেটি আমায় পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে গেল। আর আমি উপরে চলে এলাম। হলুদের প্রোগ্রাম এখনো চলছে। আপু স্টেজে বসে আপুর নতুন ননদের সাথে কথা বলছে। সাথে শারমিন আপুও আছে। প্রথমে আমিও ছিলাম তাদের সাথে। তবে একঘেয়েমি আলাপ আলোচনা শুনে সেখান থেকে চলে এসে ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছি। একা একা দাঁড়িয়ে রাতের ধূসর কালো মেঘের আনাগোনা দেখছি। এগেইন থ্যাঙ্কস মিস। আকস্মাৎ পিছন হতে অপরিচিত কণ্ঠ শুনে চমকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম তখনকার সে ছেলেটি হাসিমুখে দাঁড়িয়ে আছে। আমাকে এভাবে চমকিত হয়ে ঘুরতে দেখে উনি সপ্রতিভ হেসে বললেন, হঠাৎ ডাকায় আপনি বোধহয় ভয় পেয়ে গিয়েছেন। বাস্তবে এ ঘটনাটি ঘটলেও আমি হাসিমুখে তা নাকচ করে বললাম, না না, তেমন কিছু না। ছেলেটির চোখে মুখে এখনো হাসির ঝলক কমছে না। সেই পূর্বের মতো হাসি বজায় রেখেই সে বলল, ওয়াশরুম দেখিয়ে দেওয়ার জন্য থ্যাঙ্কস। ইটস ওকে। আপনি বোধহয় জানেন আমি কে। জি। আপনি সাহাদ ভাইয়ার বন্ধু। তাই তো। জি জি। আমি ওর বন্ধু। ওদের বাসা আমাদের পাশেই। তবে আপনাকে চিনতে পারলাম না। আপনি ভাবির কে হন? আমি আপুর ফুফাতো বোন। ওহ আচ্ছা। আপনাকে দেখে খুব একটা বড় মনে হয় না। কিসে পড়াশোনা করছেন আপনি? এবার মেডিকেলে কলেজে ভর্তি হয়েছি। বাহ। আপনি তো তাহলে ভবিষ্যৎ ডাক্তার। শুনে ভালো লাগলো। আমি একটা বেসরকারি কোম্পানিতে জব করি। ওহ আচ্ছা। এই বলে আমি চুপ করে রইলাম। এভাবে শুধু শুধু কথা বাড়ানো, পরিচিতি বাড়ানোতে খানিক বিরক্ত বোধ করছি আমি। ব্যাপারটি পুরোপুরি অযাচিত বোধ হচ্ছে। কিন্তু আমার বিরক্তভাবটা হয়তো সামনের ব্যক্তিটি বুঝতে পারল না, এজন্যই আবারও বলে বসল, দেখেছেন, এতক্ষণ কথা বললাম।
অথচ নামটাই জানা হলো না। আমার নাম নাহিদ। আপনার? এই বলে আমার দিকে করমর্দনের ভঙ্গিতে হাত বাড়িয়ে দিল। অমনি আকস্মাৎভাবে কোথা থেকে যেন টপকে এসে উনার হাতে এসে হাত মিলিয়ে দিলেন প্রজ্জ্বল ভাই। ঠোঁটের কোণে বিস্তৃত হাসি এনে বললেন, আর আমার নাম প্রজ্জ্বল। নাইস টু মিট ইউ। আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের এ আগমনে ভ্যাবাচ্যাকা খেলাম আমি। সাথে বিস্ময়ের চূড়ায় পৌঁছালেন নাহিদ নামের ছেলেটি। আমাদের এ বিস্ময়ের মাত্রাকে আরও এক দফা বাড়িয়ে দিতে সেখানে উপস্থিত হলেন অভ্র ভাই। প্রজ্জ্বল ভাই নাহিদের নামের ছেলেটির হাত ছাড়তেই অভ্র ভাই উনার হাতে হাত মিলিয়ে বললেন, আমি অভ্র। নাইস টু মিট ইউ ব্রো। দুজনের এ আকস্মাৎ আগমনে আমি ড্যাবড্যাব করে উনাদের দিকে চেয়ে রইলাম। সাথে পর্যবেক্ষণ করলাম উনাদের চোখের চাহনিকেও। এ মুহূর্তে দুজনের চাহনি স্পষ্ট জানান দিচ্ছে নাহিদ নামের ছেলেটির উপর দুজনেই বড্ড রেগে আছেন এবং এমন রেগে আছেন যে যে কোনো মুহূর্তে সামনের এ মানুষটিকে কাঁচা চিবিয়ে ফেলবেন দুজনে। অভ্র ভাই ও প্রজ্জ্বল ভাই নিজেদের পরিচিতি দিয়ে এগিয়ে এসে আমার দুপাশে দাঁড়ালেন। অভ্র ভাই আমার পাশে রেলিংয়ে হেলান দিয়ে আয়সী ভঙ্গিতে দাঁড়ালেন। যথাসম্ভব শান্ত স্বরে নাহিদকে জিজ্ঞেস করলেন, তো কি কথা হচ্ছিল আপনাদের মাঝে? অভ্র ভাইয়ের সহজ সরল প্রশ্নেও যেন মিয়ে গেল নাহিদ। আমাদের অগোচরে শুকনো ঢোক গিলতে চাইলেও তা ঠিকই আমাদের দৃষ্টিগোচরে এলো। নাহিদ কেমন আর্স্ট হয়ে এলেন। ঈষৎ ভীতসন্ত্রস্ত গলায় বললেন, এই তো পরিচিতি আদান প্রদান হচ্ছিল। এই বলে সে জোরপূর্বক হাসার চেষ্টা করল। তার এ জবাব শুনে আমার অপর পাশে দাঁড়িয়ে থাকা প্রজ্জ্বল ভাই বুকের উপর হাত আড়াআড়িভাবে রেখে রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, এত লম্বা পরিচিতি নিয়ে মনে মনে ওর বায়োডাটা লেখা হচ্ছিল নাকি? প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে যেন চুপসে গেল নাহিদ নামের ছেলেটি। বেশ বুঝতে পারছি উনি ভীষণ বেমানান একটি পরিস্থিতিতে পড়েছেন। উনি কষ্টে সৃষ্টে একটু হাসার চেষ্টা করে বললেন, না না, তেমন কিছু না। শুধু নাম কোথায় পড়ে এটুকুই জেনেছি। এই বলে উনি নিমিষের জন্য নিবৃত হলেন। অতঃপর জিজ্ঞেস করলেন, আপনাদের ঠিক চিনতে পারলাম না। এতক্ষণে বোধহয় একটু সাহস জুগিয়েছিলেন তিনি, ফলে কণ্ঠে খানিক সাহসী ভাবের দেখা মিলল বটে। প্রজ্জ্বল ভাই উনার এ কথার প্রেক্ষিতে বললেন, আমি আপনার ভাবির একমাত্র ভাই। আর ওই পাশের জন্য আমার একমাত্র বন্ধু। এই বলে তিনি অভ্র ভাইয়ের দিকে আঙুল তাক করলেন। অভ্র ভাই এর প্রেক্ষিতে কিছু বলতে চাইলেন, কিন্তু এর পূর্বেই নাহিদ নামের ছেলেটি কাজের বাহানা দিয়ে কেটে পড়ল সেখান থেকে। উনি চলে যেতেই আমি রেলিং ছেড়ে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের বিপরীতে দাঁড়ালাম। মানসিকভাবে উনাদের ক্লাস নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করলাম। নাহিদকে যে এভাবে হেনস্থা করেছেন উনারা, তা আমার মোটেও পছন্দ হয়নি। বেচারার চেহারা দেখে স্পষ্ট মনে হচ্ছিল সে বেশ ঘাবড়ে গিয়েছে। উনারাই বা দোষ কোথায় ছিল? বিয়ে বাড়িতে মানুষ এভাবে একটু আধটু পরিচিত হতেই পারে। তাই বলে এভাবে ভয় দেখানোর মানে কি? আমি প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের দিকে কয়েক সেকেন্ড কঠিন চাহনিতে চেয়ে রইলাম। আমার এ চাহনি দেখে অভ্র ভাই জিজ্ঞেস করলেন, তোমার আবার কি হলো? এভাবে তাকাচ্ছ কেন আমাদের দিকে? আমি তাদের জবাব দিলাম না, বরং দুজনের দু বাহু ধরে লোকসমাগম হতে একটু দূরে ছাদের এক কোণায় নিয়ে এলাম। অতঃপর যথাসম্ভব রাগত চাহনি ও রুষ্ট কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনাদের সমস্যা কি? প্রজ্জ্বল ভাই যেন কিছুই জানে না এমন ভান ধরে বললেন, কি সমস্যা হবে? উই আর অল গুড। আমি অনেকটা ধমকের সুরেই বললাম, শুধু শুধু বেচারাকে এভাবে ভয় দেখানোর কি দরকার? নরমালি আমরা পরিচিত হচ্ছিলাম।
কিন্তু আপনাদের সওয়াল জবাব আর কঠিন কঠিন সব অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছিল আমরা বিশেষ করে ওই ছেলেটা কোনো অপরাধ করে ফেলেছে। আমার এ কথা শোনামাত্র প্রজ্জ্বল ভাই তেতে উঠলেন, মুখ ভেঙিয়ে বললেন, বেচারা! সাক্ষাৎ ভিলেনের মতো দেখা যায়। দেখলেই মনে হয় মনে কোনো চোর আছে। মনে হলেই হলো। ভিলেনের মতো দেখা যায় বলে কি সে ভিলেন হবে? কই আপনাদের দুজনকেই তো দেখতে হিরোদের মতো লাগে। তাহলে আদৌ কি আপনারা হিরো? এবার প্রজ্জ্বল ভাই কিছু বলার পূর্বেই অভ্র ভাই বলে উঠলেন, অবভিয়াসলি। এই যে মাত্রই আমরা হিরোদের মতো একটা কাজ করলাম। ওই ভিলেনটা থেকে তোমাকে বাঁচালাম। তাই না দোস্ত? এই বলে অভ্র ভাই প্রজ্জ্বল ভাইয়ের কাঁধে কনুই দিয়ে ভর করে দাঁড়ালেন। উনার চোখে মুখে এ মুহূর্তে বিরাজ করছে গর্বিত একখানা ভাব। যেন সত্যিই উনি হিরো এবং মাত্রই আমাকে ভিলেন থেকে বাঁচিয়েছেন উনি। উনার এ বক্তব্যের সাথে তাল মিলালেন প্রজ্জ্বল ভাই। বললেন, অবশ্যই। কিন্তু দেখ, আজকাল ভিলেনদের ভিড়ে হিরোদের কোনো কদরই নেই। জালিম দুনিয়া। প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের এরূপ কথা শুনে রীতিমতো হতাশ হলাম আমি। বেশ একটা ঝগড়ার মুডে ছিলাম। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেছিলাম আজ ঝগড়া করে আমি জিতব। কিন্তু উনাদের এ কথোপকথনে আমার ঝগড়ার মনমানসিকতা পুরোটাই বানের জলে ভেসে গেল। এ কারণে আমি আর কথা বাড়ালাম না। হতাশ কণ্ঠে বললাম, বড়ই উপকার করেছেন আপনারা। আপনাদের সাথে কথা বলে লাভ নেই। সবসময় সব জায়গায় নিজেদের লম্বা চিকন নাকখানা প্রবেশ করাতে পারলেই যেন শান্তি। বিশেষ করে আমার বেলায় তো কোনো বাছবিচার নেই। থাকুন আপনারা আপনাদের হিরোগিরি নিয়ে। এই বলেই আমি উল্টো পথে পা বাড়ালাম। পিছে শুনলাম প্রজ্জ্বল ভাই গলা উঁচিয়ে হতাশাজনক কণ্ঠে বলছেন, আজকাল ভালো মানুষের কদর নেই রে, বুঝলি অভ্র। আর মানুষের উপকার করব না, সে চলুক নিজের মতো। অভ্র ভাইও একই ভঙ্গিতে তাল মিলালেন উনার সঙ্গে। বললেন, আজ ভিলেনের সামনে এই হিরো দুইটা হিরোইনের কাছে তুচ্ছ হয়ে গেল। কি কপাল রে দোস্ত। বেশ রাগী রাগী হাবভাব এবং শক্ত চাহনি নিয়ে থাকার পর হাসতে না চাইলেও উনাদের এহেন কথার ভঙ্গিতে হেসে ফেললাম আমি। মুখে হাসি নিয়েই ঘাড় ঘুরিয়ে উনাদের দিকে চাইলাম। দেখলাম দুজন এদিকেই চেয়ে আছে। আমি সামনের দিকে ঘুরে তাকালাম। আসলে এই দুটো মানুষ আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ভাইয়া চলে যাওয়ার পর প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আমাকে আগলে রাখার দায়িত্ব পালন করছেন। যে কোনো বিপদে সবসময় অনাকাঙ্ক্ষিতভাবে এই দুটো ব্যক্তিকে আমার পাশে পেয়ে যাই। সে আমি চাই বা না চাই, উনারা সবসময় আমাকে রক্ষা করেন, আমাকে সাহায্য করেন। ছোট থেকে উনাদের সাথে থাকায় তাই মিলটাও আমাদের অনেক। এজন্য এভাবে ছোটখাটো বা কখনো কখনো বর্ষর ঝগড়া বাঁধিয়ে দিতেও দ্বিধাবোধ করি না আমি। বিয়ে বাড়িতে লোকজনের অভাব নেই। চারপাশে যতদূর দৃষ্টি যায় শুধু মানুষ আর মানুষ। যেন দু গোষ্ঠী থেকে প্রতিটা মানুষই বিয়ের দাওয়াতে এসে হাজির। ছাদে যথেষ্ট জায়গা থাকায় এখানেই প্যান্ডেল করা হয়েছে। খাওয়া দাওয়া, বরযাত্রী সবকিছুর আয়োজন এখানেই করা হয়েছে। এজন্য এখানে মানুষে মানুষে গিজগিজ করছে। ফলস্বরূপ অতিরিক্ত লোকসংখ্যার কারণে স্বাভাবিকের তুলনায় আজ বেশি গরম ও অস্বস্তি অনুভূত হচ্ছে। তার উপর বিয়ের জন্য ভারী কাজের একটা লেহেঙ্গা পরেছি আজ। সব মিলিয়ে নাজেহাল অবস্থা। আপুকে পার্লার থেকে সাজিয়ে এনে মাত্রই রুমে বসিয়েছে। তখনই হুড়মুড় করে কতগুলো মহিলা ঢুকে পড়ল বউ দেখতে। তাদের জ্বালায় রুমে তিল ধারণের ঠাঁই রইল না। ফলে প্রচণ্ড অস্বস্তি অনুভূত হওয়ায় আমি দ্রুত রুম হতে বেরিয়ে ছাদে চলে এলাম। এখনো বরপক্ষ আসেনি। এ মুহূর্তে আমাদের পক্ষের লোকজনের খাওয়া দাওয়া চলছে।
প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই সাহাদ ভাইয়ের খাবার দাবারের ব্যবস্থা দেখছেন। আজ দুজনই বিয়ে উপলক্ষে মিলিয়ে অফ হোয়াইট রঙের পাঞ্জাবি পরেছেন। দুজনকে এ রঙে মানিয়েছে দারুণ। মানতে হবে আজ দুজনকে হ্যান্ডসামও লাগছে বেশ। বলা বাহুল্য আজ বিয়ে বাড়িতে উপস্থিত মেয়েদের কেন্দ্রবিন্দু হবেন এই দুজন। ইতোমধ্যে আমাদের এলাকার দুজন মেয়ে খেতে খেতে যে কতবার উনাদের দিকে তাকিয়েছে তার ইয়ত্তা নেই। এই মেয়েদের সাথে আবার এসে যোগ দিলেন স্বয়ং শারমিন আপু। আমি এক কোনায় চেয়ারে বসেছিলাম। উনি চেয়ার এনে আমার পাশে বসলেন। আমার সাথে কথা বলার বাহানায় বার কয়েক প্রজ্জ্বল ভাইয়ের দিকে আর চোখে চাইলেন। ব্যাপারটা উনার পাশে বসেই ভালোভাবে উপভোগ করলাম আমি। এর মধ্যে শারমিন আপু একবার উঠে গেলেন প্রজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলবেন বলে। কিন্তু প্রজ্জ্বল ভাই ব্যস্ততার অজুহাত দেখিয়ে উনার মুখের উপর না করে দিয়েছে। এরপর থেকে আমার পাশে মনমরা হয়ে বসে আছে শারমিন আপু। কিছুক্ষণের মধ্যে বরপক্ষ চলে এলো। গেট থেকে নানা উপায়ে তাদের বরণ করা হলো। আগে থেকে আমাদের পক্ষের লোকজন দিয়ে ভর্তি বাড়ি আরও লোকেলোকারণ্য হল। সবাই ব্যস্ত হয়ে পড়ল। ব্যস্ত হয়ে পড়লাম আমিও। বিয়ে পড়ানো শেষে খাওয়া দাওয়ার পর্বও শেষ হয়ে গেল। আর ঘণ্টা খানেকের মধ্যে আপু রওনা হবে। ভাবলাম এই 1 ঘণ্টা আপুর সাথেই থাকব। কিন্তু আপুর শ্বশুরবাড়ির লোকজন রুমটা প্রায় দখল করে রাখায় তা হল না। কিছুক্ষণ পর সাহাদ ভাইয়াকে আপুর রুমে নিয়ে যাওয়া হলে সেখানে ছবি তোলার লোকের ভিড় হল না। প্রচণ্ড গরমের ফলে গুটিকয়েক ছবি তুলেই আমি ছাদে চলে এলাম। ছাদে এসে দেখলাম অভ্র ভাই চেয়ারে বসে আছেন। আমিও গিয়ে উনার পাশের চেয়ারে বসলাম। চেয়ারে বসতেই উনি হাসিমুখে জিজ্ঞেস করলেন, কি অবস্থা? আজ যে তোমার দেখাই মিলল না। নতুন বেয়াইদের পেয়ে আমাদের ভুলে গিয়েছ দেখি। আমি মুহূর্তেই অভ্র ভাইয়ের এ আরোপ নাকচ করে বললাম, মোটেও না। বরং আপনারা নতুন বেআইনদের পেয়ে আমাদের ভুলে গিয়েছেন। দেখলাম তো কত শত মেয়ে আপনার আর প্রজ্জ্বল ভাইয়ের পিছনে ঘুরছে। কত শত? এত মেয়ে আসলো কোথা থেকে? এই বলে সশব্দে হেসে উঠলেন অভ্র ভাই। পুনরায় বললেন, আর তোমার জ্ঞাতব্যে বলে দেই মেয়েরা আমার পিছনে না বরং প্রজ্জ্বলের পিছনে ঘুরছে। ওই দেখো। এই বলে উনি অদূরে বসা প্রজ্জ্বল ভাইয়ের দিকে আমার দৃষ্টি ফেরালেন। দেখলাম ফ্যানের বিপরীতে চেয়ার রেখে পায়ের উপর পা তুলে আরামে ফোন চালাচ্ছেন। আর উনার থেকেই মাত্র কয়েক হাত দূরে দুটো মেয়ে একে অপরের সাথে হাসাহাসি করছে। বলা বাহুল্য এই হাসাহাসির ভেতরে প্রজ্জ্বল ভাই শামিল আছেন। কারণ কথার মধ্যে যতবার সম্ভব হয় ততবার তারা প্রজ্জ্বল ভাইয়ের দিকে তাকাচ্ছে। সাথে হাতের ইশারায় একে অপরকে কি যেন দেখাচ্ছে। আরে মেয়েরা বরপক্ষের লোক আমাদের এলাকার মেয়ে হলে বরং আমি তাদের কাছে গিয়ে জেরা করতাম। যেহেতু এখানে জেরা করার কোনো সুযোগ নেই সেহেতু বসে বসে দৃশ্যটা উপভোগ করাই শ্রেয়। মেয়েদের এ কাণ্ড দেখে আমি আর অভ্র ভাই হাসাহাসি করছি। এক পর্যায়ে আমি জিজ্ঞেস করলাম, এ তো গেল প্রজ্জ্বল ভাইয়ের ব্যাপার। আপনার কি হালচাল তাই বলুন। কয়টা প্রপোজাল পেলেন? আফটার অল আজকে আপনাকে বেশ হ্যান্ডসাম লাগছে। অভ্র ভাই ভ্রুজোড়া নাচিয়ে বললেন, তাই? যাক, একজনের মুখ থেকে সরাসরি শুনলাম যে আজ আমায় হ্যান্ডসাম লাগছে। কথা ঘুরাবেন না অভ্র ভাই। বলুন কয়টা প্রপোজাল পেয়েছেন? আমার প্রশ্নে অভ্র ভাই ছোট্ট করে নিঃশ্বাস ছাড়লেন। বললেন, ঠিক ওভাবে একটাও না। তবে ইনিয়ে বিনিয়ে একটা মেয়ে কথা বলার চেষ্টা করেছে। তবে তুমি তো জানোই আমি কারোর প্রপোজাল অ্যাকসেপ্ট করব না। কারণ? অভ্র ভাইয়ের মুখ হতে কথা কেড়ে নিয়ে সুর করে বললাম, কারণ আপনার জন্য আপনার স্বপ্নচারিণী আছে। ইস কি লাকি মেয়েটা। হাসলেন অভ্র ভাই।
হঠাৎ আমার মনে পড়ল প্রজ্জ্বল ভাইয়ের কথা। চট করে জিজ্ঞেস করলাম, আপনার খবর তো জানি। আপনার বন্ধুর খবর কি বলুন তো? উনার সম্পর্কে যে কিছুই জানি না। এমন একটা ছেলের গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই। অভ্র ভাই সাথে সাথে বললেন, উহু, ওর কোনো গার্লফ্রেন্ড নেই। মিথ্যে বলবেন না। আমার তো মনে হয় উনার গার্লফ্রেন্ড আছে। বা এমনও হতে পারে যে উনি চুপি চুপি বিয়ে করে বসে আছেন। না না, সে কি করে হতে পারে? প্রজ্জ্বল এমন না, ওর গার্লফ্রেন্ড থাকলে সবার আগে আমি জানতাম। অভ্র ভাইয়ের কথা মানতে পারলাম না ঠিক। বললাম, গার্লফ্রেন্ড না থাকলেও কাউকে তো পছন্দ করে। সে কে? শারমিন আপু? না নিশ্চয়ই। কাউকেই পছন্দ করে নাও। একদম পিওর সিঙ্গেল উনি। আমি মানতে পারলাম না উনি সিঙ্গেল। দেখুন গিয়ে, নিজের কোনো এক ছাত্রীর সাথে প্রেম জমিয়ে বসে আছে। এখনই ব্যাপারটা ক্লিয়ার করছি আমি। এই বলে পটকাকে ডাক দিলাম আমি। পটকা আমাদের এলাকারই ছেলে। বয়স 8 বছর। ওর ভালো নাম পিন্টু। কিন্তু বড়রা বাদে আমরা সবাই ওকে পটকা বলে ডাকি। কারণ একটু থেকেই একটু হলেই রেগেমেগে ওর গালটাল পটকা মাছের মতো হয়ে যায়। পটকা আমাদের সামনেই বসে ছিল। আমি ওকে দেখতে পেয়ে ওকে ডাকলাম, পটকা। এই পটকা, এদিকে আয়। কাজ আছে। পটকা আমার এ সম্বোধন শুনে মুহূর্তে ভেঙচি কেটে মুখ ঘুরিয়ে নিল। যার অর্থ সে আমার ডাকে সাড়া দিবে না। ফলে ওকে আনার জন্য অভ্র ভাইকে ডাকতে বললাম। অভ্র ভাই জোরসে একটা ডাক দিয়ে বললেন, এই ব্যাটা এদিকায়। কাজ আছে বললাম না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও চোখমুখ কুঁচকিয়ে গালটাল ফুলিয়ে পটকা এসে আমাদের সামনে হাজির হল। বুকের উপর আড়াআড়িভাবে হাত রেখে বলল, কি কাজ বলো? আমি ওর ফুলে যাওয়া গালটা টেনে আদুরে কণ্ঠে বললাম, গোলুমলুটা এত রাগ করিস কেন? এ নাম তো আমরা ভালোবেসে তোকে দিয়েছি। এবার রাগ না করে আমার রুম থেকে একটা খাতা আর কলম নিয়ে আয়। আমার রুম কোনটা চিনিস তো? হ্যাঁ চিনি। এই বলে পটকা দৌড়ে চলে গেল। 2 মিনিটের মাঝে একটা খাতা কলম নিয়ে হাজির হল। ওর কাছ থেকে খাতা কলম নিয়ে একটা পেজ ছিঁড়ে তাতে লিখলাম, এই যে সুদর্শন যুবক, আপনাকে আমার খুব মনে ধরেছে। আমি কি আপনার সাথে পরিচিত হতে পারি? আলোচনা সাপেক্ষে আপনার গার্লফ্রেন্ড। অবশ্য আপনার কি গার্লফ্রেন্ড আছে? সিঙ্গেল তো আপনি। আপনি মিঙ্গেল থাকলে আমার চান্সটা মিস হয়ে যাবে। আপনি দেখতে শুনতে বেশ ভদ্র। আশা করি আমার প্রশ্নের জবাব এই চিঠিতে দিয়ে দিবেন। পরবর্তীতে আপনার জবাব হ্যাঁ হলে আমি নিজ থেকে অগ্রসর হব। ইতি, আপনার এক শুভাকাঙ্ক্ষী। এই লিখে ছেঁড়া পাতাটা ভাঁজ করে পটকার হাতে দিয়ে বললাম, এটা প্রজ্জ্বল ভাইকে দিবি। কে দিয়েছে জিজ্ঞেস করলে বলবি একটা আপু দিয়েছে। খবরদার আমার নাম বলবি না। বললে চকলেট মিস। পটকা আমার হাত থেকে কাগজটা নিয়ে এক দৌড়ে প্রজ্জ্বল ভাইয়ের কাছে গেল। উনার হাত কাগজটা দিয়ে কিছু বলল। অতঃপর সে চলে এলো। প্রজ্জ্বল ভাই যেন এ ব্যাপারে আমাদের সন্দেহ করতে না পারেন তাই পটকাকে দূরে দাঁড়িয়ে থাকতে বলে আমি ও অভ্র ভাই মুখোমুখি বসে নিজেদের মধ্যে স্বাভাবিক আচরণ বজায় রাখলাম। এক পর্যায়ে অভ্র ভাই দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলেন, তোমার মনে হয় না প্রজ্জ্বল চট করে এটা ধরে ফেলবে? আমি বেশ আত্মবিশ্বাসের সহিত বললাম, মোটেও না। আপনার বন্ধু ধরতে পারবে না। তবুও ব্যাপারটা কেমন হয়ে গেল? কেমন হয়ে গেল? আপনি নিশ্চিত থাকুন আপনার বন্ধু টের পাবে না যে চিঠিটা কে দিয়েছে। এই বলে শেষ হতে না হতেই মাথার পিছনে এক গাঁটটি খেলাম আমি। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে দেখলাম প্রজ্জ্বল ভাই দাঁড়িয়ে আছেন।
আমাকে দেখে হাত থেকে চিঠিটা ছুঁড়ে দিয়ে বুকের উপর আড়াআড়িভাবে হাত গুজে দাঁড়ালেন। কর্কশ গলায় জিজ্ঞেস করলেন, আমার গার্লফ্রেন্ড নিয়ে তোর এত মাথা ব্যথা কেন? উনার এ প্রশ্নে অগোচরে শুকনো একটা ঢোক গিললাম। কিছুই জানি না এমন ভঙ্গিতে বললাম, কই মাথা ব্যথা? আর আমি করেছি কি হু? চিঠিটা যে তুই দিয়েছিস তা ভালো করেই জানি। তোর হাতের লেখা চেনা আমার। এসব কাজ করলে চালাকের মতো করবি, গাধার মতো করিস কেন? হাতের লেখার কথা মনে আসতেই নিজের ভুল বুঝতে পেরে জিভ কাটলাম। এ বিষয়টা কিছুতেই আমার মাথায় ছিল না। কি এক ভুল করে বসলাম। প্রজ্জ্বল ভাই পুনরায় বললেন, আমার মিঙ্গেল থাকা, গার্লফ্রেন্ড থাকা নিয়ে তোর এত চিন্তা কেন? ইন্টেনশন কি? প্রেম করবি আমার সাথে? আমার গার্লফ্রেন্ড হবি? আকস্মাৎ প্রজ্জ্বল ভাইয়ের এহেন প্রশ্নে থতমত খেয়ে গেলাম। চোখজোড়া বিস্ময় বড় বড় করে বললাম, এসব কি বলছেন? তা হতে যাব কেন? আমি তো। প্রজ্জ্বল ভাই আমাকে মাঝপথে থামিয়ে বললেন, তাহলে চুপ থাকে ব্যাপারে। এই বলে উনি অভ্র ভাইয়ের দিকে চেয়ে বললেন, তুইও ওর সাথে মিলে আছিস, আজ তোর খবর আছে। বলেই উনি চলে গেলেন। উনার পিছু পিছু ছুটে গেলেন অভ্র ভাইও। আর আমি বিভ্রান্ত চাহনিতে সেদিকে চেয়ে রইলাম। এটা হলো কি? বিদায় নেওয়ার সময় আপু খুব করে কাঁদল। নানু আর মামিও কাঁদল। সাথে আমিও কাঁদলাম। কিন্তু কেন যেন বেশিক্ষণ বেশি কিছু সে কান্না বজায় রাখতে পারলাম না। হয়তো মানুষের সামনে বলে। কান্নাকাটি পর্ব শেষ হওয়ার পর আপু গাড়িতে উঠে প্রজ্জ্বল ভাইকে বলল, প্রজ্জ্বল, সবার খেয়াল রাখিস, নিজেরও খেয়াল রাখিস। এখন কিন্তু সব দায়িত্ব তোর। আমার অনুপস্থিতিতে বাড়ির বড় ছেলে এখন তুই। এই বলে আমাকে কাছে ডেকে বললেন, নিজের শরীরের খেয়াল রাখিস চন্দ্রিমা। আর সময় করে সবার ওষুধপত্রও দেখিস। জানি এতদিন তুইই দেখেছিস। তারপরও বলে রাখলাম। আর প্রজ্জ্বল, চন্দ্রিমার দেখাশোনা করিস। এখন থেকে তো তোর আন্ডারেই থাকবেও। বুঝলি? প্রত্যাশা আপুর এ কথা শুনে প্রজ্জ্বল ভাই বললেন, শেয়ালের কাছে মুরগি রেখে যাচ্ছ আপু, বুঝে নিও। প্রজ্জ্বল ভাইয়ের এহেন কথায় মুহূর্তেই সেখানে ছোটখাটো একটা হাসির রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতেও হেসে ফেলল আপু। আর আমি চোখ মুখ কুঁচকে প্রজ্জ্বল ভাইয়ের দিকে চেয়ে রইলাম। আমার মেডিকেলের ক্লাস শুরু হয়েছে 2 সপ্তাহ হল। স্বাভাবিকভাবেই আমি এখনো মেডিকেল জীবনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারিনি। নতুন নতুন ক্লাস, বই পড়ার চাপ, জটিল জটিল সব গঠন, মেকানিজম, আইটেম, সব দিয়ে মনে হচ্ছে অথই সাগরে ডুবেছি আমি। তারপরেও প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইয়ের সাহায্যে এ পরিস্থিতিকে সামাল দিতে শিখছি। শেষ ক্লাসের আগের 10 মিনিটের অফ পিরিয়ডে দেখলাম আমার মেসেঞ্জারে নাহিদের মেসেজ এসেছে। বলছে আজ কলেজ শেষে একটু দেখা করতে। আমি সাথে সাথে এতে না করে দিলে উনি বারংবার রিকোয়েস্ট করতে থাকে। ফলস্বরূপ উনার পিছু ছাড়ানোর আর কোনো উপায় না পেয়ে শেষমেশ আমাকে রাজি হতে হলো। আপুর বিয়ের পর থেকে নাহিদের সাথে আমার কথা হয়। প্রতিবার উনিই আমাকে নক দেয়। আমিও ভালো বুঝে প্রথম প্রথম উনার সাথে কথা বলেছিলাম। কিন্তু তখনও বুঝিনি এর কারণে গ্যারাকলে পড়ে যাব আমি। আমি প্রতিবার যতটুকু সম্ভব উনার সাথে কম কথা বলার চেষ্টা করি। কিন্তু উনি নিজের কথার জালে আমাকে এমনভাবে ফাঁসিয়ে ফেলেন যে না চাইলেও উনার সাথে অনেকক্ষণ কথা হয়ে যায়। এভাবে কথা বলতে বলতে যখন বুঝলাম উনার মনে অন্য কিছু চলছে তখনই পুরোপুরিভাবে নিজেকে গুটিয়ে ফেলি আমি। কিন্তু নাহিদ তারপরও আমাকে নক দিয়ে গিয়েছেন। আর আজ বারবার রিকোয়েস্ট করে দেখাও করতে বলেছেন। আমি ভেবে রেখেছি এই সুযোগে আমি সরাসরি বলে দিব আমার সাথে আর যোগাযোগ না রাখতে। এতদিন ফোনে বলে কোনো কাজ হয়নি।
হয়তো আজ সরাসরি বলে সে কাজ হতে পারে। কলেজ শেষে আমার ফ্রেন্ডকে নিয়ে কলেজের সামনে উনার সাথে দেখা করলাম। উনি বললেন এভাবে রাস্তায় কথা না বলে কোনো রেস্টুরেন্টে বসতে। যখন উনি রেস্টুরেন্টের কথা বললেন তখনই ভেবে নিলাম নিশ্চয়ই উনার মনে অন্য কিছু চলছে। এজন্য আমার সে ফ্রেন্ডকেও বলে কয়ে নিয়ে গেলাম। নাহিদ, আমি ও আমার ফ্রেন্ড রিমা অটোতে উঠে বসলাম। আমি আর রিমা পাশাপাশি বসলাম। আর নাহিদ বসলেন আমাদের সামনাসামনি। 15 মিনিট পর আমাদের কলেজ হতে বেশ দূরেই একটা রেস্টুরেন্টে নিয়ে এলেন উনি। জায়গাটা আমার অপরিচিত, তবে রিমার পরিচিত। এজন্য প্রথম প্রথম ভয় লাগলেও পরে মনে সাহস জুগিয়ে নিলাম। অটো থেকে নেমে আমি, রিমা আর নাহিদ রেস্টুরেন্টে গিয়ে বসলাম। বসার পরপরই এতক্ষণ অল্পবিস্তর যে বুক ধুকপুক করছিল তা এখন রীতিমতো ম্যারাথন শুরু করে দিয়েছে। ভেতরে কেমন অস্থির অনুভূত হচ্ছে, ভয় হচ্ছে। কিন্তু আজ এই নাহিদের কেচ্ছা পুরোপুরিভাবে শেষ করার জন্য নিজের এ অস্থির ও ভীত অনুভূতকে জোর করে চাপিয়ে রাখলাম, তবুও আমার মন মানল না। ফলস্বরূপ ভয় টেবিলের নিচে রিমার হাতটা ধরে রাখলাম। এতদিন যাবৎ নাহিদের সাথে কথা হওয়া বিষয়ে প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই কিছুই জানেন না। আমি ইচ্ছে করেই উনাদের কিছু বলিনি। ভেবেছিলাম শুধু শুধু ঝামেলা না করে নিজ থেকেই এটা সামলে নিব। তবে পরে মনে হলো এ বিষয়ে বলা উচিত। কিন্তু প্রজ্জ্বল ভাইয়ের রাগের কথা ভেবেই ভয়ে আর বলা হয়নি। আজ এ মুহূর্তে আমার মনে প্রশ্ন জাগছে, উনাদের এ বিষয়ে না জানিয়ে কোনো ভুল করিনি তো আমি? নাহিদ খাবার অর্ডার করে আমাদের সাথে টুকটাক কথা বলতে লাগলেন। উনার চাহনি, অঙ্গভঙ্গি একদম সাবলীল। হাবভাবে মনে হচ্ছে আমাদের সাথে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। এভাবে কথা বলতে বলতে নাহিদ আমাদের সাথে স্বাভাবিক হয়ে এলেন। হঠাৎ এক পর্যায়ে রিমার ফোনে ওর বাসা থেকে ফোন এলো। ও ভয়ে ভয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে আন্টি জিজ্ঞেস করল, এত দেরি হচ্ছে কেন? আর কঠিন স্বরে আদেশ দিল, এক্ষুনি বাসায় ফিরে আসতে। রিমা ওর মাকে দেখে ভীষণ ভয় পায় বলে ফোন পাওয়ার সাথে সাথে ও উঠে দাঁড়াল। বলল, ওকে এক্ষুনি যেতে হবে। মায়ের ভয়ে আমার ইশারায় না করা সত্ত্বেও রিমা চলে গেল। ও চলে যাওয়ার পর আমার যে সাহসটুকু সঞ্চারিত হয়েছিল সেটাও উদ্বায়ী বস্তুর ন্যায় উবে গেল। নাহিদ হয়তো বুঝতে পারলেন আমি বেশ ভয়ে আছি। এজন্য উনি আমাকে শান্ত করার চেষ্টা করলেন। এদিক ওদিকের কথায় আমাকে মশগুল করলেন। কিন্তু একা মেয়ে থাকায় উনার কোনো কথাতেই কাজ হল না। বরং ধীরে ধীরে ভয়ে আমার হাত পা অসাড় হয়ে যেতে লাগল। নাহিদ খাবার খাচ্ছেন বেশ স্বাভাবিকভাবেই, কিন্তু ভয়ের চোটে আমি গলা দিয়ে কোনো খাবার নামাতে পারছি না। তবুও উনাকে দেখানোর জন্য কয়েক চামচ খেলাম। খাবার শেষে উনি কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন। অতঃপর আকস্মাৎ চেয়ার ছেড়ে উঠে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়লেন। উনি এভাবে বসাতেই ভয়ে আমি চট করে দাঁড়িয়ে গেলাম। উনি তা উপেক্ষা করে পকেট হতে আংটি বের করে আমার সামনে ধরলেন। বললেন, তোমাকে খুব পছন্দ করি চন্দ্রিমা। শুধু পছন্দ করি বললে ভুল হবে। তোমাকে ভালোবাসি আমি। তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ মানা করো না আমাকে। তোমাকে ছাড়া আমি এখন নিজেকে কল্পনাও করতে পারি না। তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট না করলে আমি কি করে ফেলবো তা জানি না। তোমার জন্য পাগল হয়ে গিয়েছি আমি। প্লিজ ম্যারি মি চন্দ্রিমা। যেটার ভয় ছিলাম দিনশেষে সেটাই হলো। নাহিদের এমন আকস্মাৎ প্রপোজালে রেস্টুরেন্টের প্রতিটি মানুষ হা করে আমাদের দিকে চেয়ে রইল। আর এদিকে আমি বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলাম। দুটো হাত বরফের ন্যায় শীতল হয়ে এলো। তীব্র ভয়ে হৃৎপিণ্ড ধুক ধুক করে লাগল। নাহিদের শেষোক্ত কথাগুলো কেন জেনে আমার কানে উন্মাদের ন্যায় শোনাল। ফলে আরো বেশি ভয়ে সিটিয়ে এলাম আমি। কম্পিত কণ্ঠে বললাম, দেখুন নাহিদ, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি আপনাকে পছন্দ করি না, ভালোবাসি না।
মুহূর্তেই নাহিদ বিচলিত হয়ে বলল, কেন চন্দ্রিমা? আমার মধ্যে খারাপ কিছু আছে? থাকলে বলো, আমি নিজেকে শুধরে নিব। তবুও আমাকে না করো না। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। এই বলে আমি ব্যাগ নিয়ে দ্রুত উনাকে পাশ কাটিয়ে রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্টের অপর পাশের রাস্তায় দাঁড়ালাম রিকশা বা অটোর জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত এই চরম বিপদের মুহূর্তে কিছুই পেলাম না। অগত্যা পায়ে হেঁটে সামনের দিকে এগুলাম। রাস্তা অচেনা হওয়ায় নিজের উপর এক প্রকার জোরজবরদস্তি করেই হেঁটে এগুতে লাগলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ আমার পথ আগলে দাঁড়ালো কেউ। চোখ তুলে দেখলাম তিনজন অপরিচিত ছেলে আমার সামনে দাঁড়িয়ে আছে, তাদের চাহনি অদ্ভুত এবং ভয়ঙ্কর। আকস্মাৎ অপরিচিত তিনটি লোককে দেখে আমার বুকটা পুনরায় ধক করে উঠল। হালকা ভেজা গলাও মুহূর্তের মধ্যেই শুকিয়ে কাঠ হয়ে এলো। এক অনাকাঙ্ক্ষিত ঘটনা হতে বেরিয়ে আসতেই দ্বিতীয় অনাকাঙ্ক্ষিত এবং হয়তো বিপজ্জনক এক ঘটনার সম্মুখীন হয়ে আমার মস্তিষ্ক নিমিষের জন্য শূন্য হয়ে এলো। তবে হঠাৎ বিদ্যুৎ চমকানোর শব্দে মুহূর্তেই আমার মস্তিষ্ক ও শরীরে চলনশক্তি অনুভব করলাম। সামনের লোক তিনটিকে দেখিনি এমন ভাব নিয়ে পিছে ফিরে বিপরীত দিকে হাঁটা শুরু করলাম। এর মাঝেই এপ্রনের পকেট হতে ফোন বের করে দ্রুত প্রজ্জ্বল ভাইকে কল করলাম। স্পষ্ট অনুভব করলাম ফোনের রিং হওয়ার সাথে সাথে গুণোত্তর হারে আমার বুকের ধুকপুকানি বেড়ে চলছে। কারণ লোক তিনটি পূর্বের জায়গায় দাঁড়িয়ে নেই, বরং আমার পিছু নিয়ে আমায় অনুসরণ করে হেঁটে চলছে। প্রজ্জ্বল ভাইকে কল করলাম ঠিকই, কিন্তু উনি কল ধরলেন না। ওপাশ হতে ডায়ালিংয়ের শব্দ যখন আমার কর্ণগোচর হল সে মুহূর্তে আমার নিঃশ্বাস যেন কয়েক সেকেন্ডের জন্য গলার কাছে এসে আটকে গেল। আমি হাঁটার গতি বাড়ালাম, তবে দৌড়ালাম না, কারণ দৌড়িয়ে এদের সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়। এভাবে জোর গতিতে হেঁটে কয়েক কদম পরই আমার পিছন হতে আসা একটি লোকের দেখা পেলাম। উনাকে দেখে আমার প্রাণে কিতক্ষণের জন্য যেন পানি ফিরে এলো। তৎক্ষণাৎ আমি হাঁটার গতি কমিয়ে দিলাম। আর চোখে পিছনে চেয়ে দেখলাম অজ্ঞাত পরিচয়ের লোক তিনটি রাস্তার কোণে থমকে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই এ লোকটিকে দেখে তারা ভয় পেয়েছে। এ কারণেই আমার পিছু নিচ্ছে না। ভরসা পেলাম আমি। ফলে নিজেকে বাঁচাতে লোকটিকে ডাকলাম। লোকটি এতক্ষণে আমাকে পাশ কাটিয়ে 2 কদম এগিয়ে গিয়েছে। আমি ডাকতেই লোকটি পিছনে ফিরে চাইল। আমি দ্রুত উনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। অস্থির কণ্ঠে বললাম, আপনার একটু হেল্প লাগবে? লোকটি স্বাভাবিক ভঙ্গিতে বলল, জি বলুন। আপনি একটু দাঁড়াবেন, আমি একটা কল করব। খুব বিপদে পড়েছি। জি জি করুন। লোকটির ভরসায় কম্পিত ও প্রায় অসাড় হয়ে যাওয়া হাতজোড়া নিয়ে এবার অভ্র ভাইকে কল করলাম। 2 বার রিং হওয়ার শব্দ হতেই অভ্র ভাই কল রিসিভ করলেন। সাথে সাথে যেন আমার বুক চিরে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। কাল বিলম্ব না করে বললাম, অভ্র ভাই, বড় একটা বিপদে পড়েছি। 3টা লোক আমার পিছু নিয়েছে। আর এদিককার রাস্তাঘাট কিছুই চিনি না। আপনি দ্রুত আসুন প্লিজ। ওপাশে অভ্র ভাই যেন মুহূর্তেই অস্থির হয়ে পড়লেন। হন্তদন্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কোথায় তুমি? দ্রুত লোকেশন বলো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এখানকার এক্স্যাক্ট লোকেশনটা একটু বলুন প্লিজ। লোকটি লোকেশন বললে তার অনুরূপ কথা আমি অভ্র ভাইকে বললাম। অতঃপর অভ্র ভাই ফোন কেটে দিলেন। তবে ফোন কাটার পূর্বে আশ্বস্তমূলক কণ্ঠে বললেন, চিন্তা করো না চন্দ্রিমা, আমি আসছি। আশ্চর্যজনক হলেও সত্য যে অভ্র ভাইয়ের এই দুটো কথা শুনেই যেন আমার ভয় অর্ধেকটা কমে এলো। আমি ফোন রাখতেই লোকটি আমায় জিজ্ঞেস করল, আপনি এখানকার রাস্তা চিনেন না? আমি নিম্ন কণ্ঠস্বরে বললাম, জি না। তারপর আবার পিছনের যে 3টা লোক দেখছেন তারা আমার পিছু নিয়েছে।
লোকটি ঘাড় ঘুরিয়ে পাশে ফিরল। অতঃপর বলল, এসব কারণেই একা বের হতে হয় না। যাই হোক, আপনি যাকে ফোন করেছেন সে কি আসছে? একটু দ্রুত আসতে বলুন। আমার দোকান খুলতে হবে। দেরি হয়ে যাচ্ছে। লোকটির কথার প্রত্যুত্তরে আমি কিছু বলতে যাব, কিন্তু এর পূর্বেই আকস্মাৎ একটি পুরুষ কণ্ঠ শুনলাম। চন্দ্রিমা, তুমি এখানে? এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম এটা বোধহয় অভ্র ভাইয়ের কণ্ঠ। কিন্তু সামনের দিকে তাকিয়ে নাহিদকে দেখতে পেলাম, উনাকে দেখে হতাশ কম ভয় সিটিয়ে এলাম বেশি। উনি আমার নিকট এসে দাঁড়ালেন। অতঃপর লোকটিকে বললেন, ভাই, আপনি আপনার কাজে যেতে পারেন, এই মেয়েটা আমার পরিচিত। নাহিদের কথার প্রত্যুত্তরে তৎক্ষণাৎ লোকটিকে বললাম, ভাই, আপনি এখানেই দাঁড়িয়ে থাকুন প্লিজ। আমি যাকে ফোন করেছি সে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। নাহিদ বলল, আরে ভাই, আপনি চলে যান, ওকে আমি বাসায় পৌঁছে দিব। লোকটি আর কথা বাড়াল না, চলে যেত নিল। লোকটিকে যেতে দেখে আমার ভয় বেড়ে দ্বিগুণ হল। আমি নিষেধ করলাম লোকটিকে যেতে, কিন্তু তারপরেও তিনি চলে গেলেন। ওদিকে লোকটি একটু সামনে এগুতেই নাহিদ আমার হাত ধরে পিছনে ফিরে বললেন, তোদেরকে কি দাঁড়িয়ে থাকার কাজ দিয়েছি? তিনটা বেটা একটা মেয়ের সাথে পারিস না? ধর ওকে। নাহিদের এরূপ কথা কর্ণপাত হতেই আমি কয়েক সেকেন্ডের জন্য শূন্য হয়ে এলাম। এই লোক তিনটি তাহলে নাহিদের পাঠানো লোক? এটি ঘুণাক্ষরেও টের পেলাম না আমি। নাহিদ এমন লোক বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। লোক তিনটিকে এগিয়ে আসতে দেখে আমি জোরে চিৎকার দিলাম। আমার চিৎকার শুনে অদূরে হেঁটে যাওয়া কয়েকটি পথচারী ও তখনকার সে লোকটি দৌড়ে এদিকে এগিয়ে আসতে লাগল। ততক্ষণে আকস্মাৎভাবে পাশের গলি থেকে একটা মিনি মাইক্রো হেসে আমাদের সামনে হাজির হল। বুঝতে বাকি রইল না, নাহিদ আমাকে কিডন্যাপ করার চেষ্টা করছেন। এ বুঝতেই আমি সর্বশক্তি লাগিয়ে নাহিদকে ধাক্কা দিলাম। উনার হাতের বাঁধন আলগা হতেই আমি ছুটে গেলাম, কিন্তু খুব একটা লাভ হল না। সেকেন্ডের মাঝেই আমি পুনরায় আমার হাতে টান অনুভব করলাম, তবে এবারও যতটুকু সম্ভব ততটুকু জোর দিয়ে নিজেকে আটকে রাখার চেষ্টা করলাম। এরই মাঝে দেখলাম অভ্র ভাই রিকশা থেকে নেমে দৌড়ে আমার দিকে এগিয়ে আসছেন। কয়েক সেকেন্ডের মাঝেই উনি আমার নিকটে এসে আমাকে নাহিদের ধাওয়া হতে বাঁচালেন। ততক্ষণে লোকগুলোও এগিয়ে এসেছে। আকস্মাৎ অভ্র ভাইকে এবং পথচারীদের এগিয়ে আসতে দেখে নাহিদ ও তার লোকেরা দ্রুত সেই মাইক্রোতে উঠেই পালিয়ে গেল। আমি নিষ্পলক কয়েক সেকেন্ড সেদিকে চেয়ে রইলাম। অতঃপর আকস্মাৎ যেন আমার শরীর ভেঙে নিস্তেজ হয়ে পড়লাম আমি। তুমুল জোরে দাপিয়ে বেরানো হৃৎপিণ্ড ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। অভ্র ভাই আমাকে দু বাহুর সাহায্যে ধরে আছেন। আমাকে নিস্তেজ হতে দেখে উনি বার কয়েক আমার গালে আলতো চাপড় দিলেন। হন্তদন্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, চন্দ্রিমা, এই চন্দ্রিমা, ঠিক আছো তো তুমি? প্রচণ্ড গলা শুকিয়ে আসায় ফুরবল কণ্ঠে বললাম, আমার ব্যাগে হয়তো পানি আছে অভ্র ভাই, একটু বের করে দিন না। অভ্র ভাই তৎক্ষণাৎ আমাকে এক হাতে সামাল দিয়ে অপর হাত দিয়ে ব্যাগের চেইন খুলে পানির বোতল বের করে দিলেন। আমি বোতল হাতে ঢকঢক করে পানি খেয়ে উনার দিকে ফুরবল চাহনিতে চাইলাম। উনি আমার দিকে কেমন যেন অসহায় চাহনিতে চেয়ে রইলেন। উনার দৃষ্টিজোড়া অন্য কিছু বলছে। চোখজোড়াও কেমন কাদো কাদো হয়ে এসেছে। মনে হচ্ছে এখনই কেঁদে দিবেন উনি। অভ্র ভাইয়ের এ পরিস্থিতি দেখে আমি দুর্বলভাবে হাসার চেষ্টা করে বললাম, আপনি কি কাঁদছেন নাকি? অভ্র ভাই আমার প্রশ্নের জবাব না দিয়ে তৎক্ষণাৎ আমার উপর হতে দৃষ্টি হটিয়ে নিলেন। আশেপাশে এতক্ষণে ছোটখাটো একটা ভিড় জমে গিয়েছে। অভ্র ভাই তাদের সরে যেতে বললে সবাই একে একে সরে যেতে থাকে। তারা চলে গেলে অভ্র ভাই একটা রিকশা ডাকলেন।
আমরা রিকশায় উঠতে নিলেই সেখানে প্রজ্জ্বল ভাই উপস্থিত হলেন। উনি বোধহয় দৌড়ে এসেছেন কিনা। হাঁপাতে হাঁপাতে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন উনি। আমার নিকট এসেই আমার মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, ঠিক আছিস চন্দ্রিমা? আমি মাথা দুলিয়ে জবাব দিলাম, হ্যাঁ প্রজ্জ্বল ভাই। প্রজ্জ্বল ভাই আর কোনো প্রত্যুত্তর করলেন না। অভ্র ভাই রিকশাওয়ালাকে চলে যেতে বলে একটি অটো ডাকেন। অটো আসলে আমরা তিনজনই তাতে উঠে পড়ি। আমি এতক্ষণ একদম চুপচাপ ছিলাম। দুজনের বিপরীতে বসে কখনো আর চোখে বা কখনো সরাসরি প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাইকে পর্যবেক্ষণ করছিলাম। দুজনেই নীরবে বাইরের দিকে চেয়ে আছেন। কারোর মুখে কোনো বুলি নেই। তাদের মুখশ্রীর হাবভাব দেখেই স্পষ্ট বলে দেওয়া সম্ভব তারা পাহাড়সম চিন্তার সাগর হতে মাত্রই তীরে পাড়ি জমিয়েছে। আর এ চিন্তার পাহাড় যে স্বয়ং আমি তাতে কোনো সন্দেহ নেই। দুজনের এই আকস্মাৎভাবে দূতের ন্যায় আগমন, আমাকে বাঁচানো, সামলানো, এসব কারণে এক মুহূর্ত তাদের ধন্যবাদ দিতে মন চাইল। তবে ইচ্ছে সত্ত্বেও তা দিলাম না। মন বলল, আমি মুখ খোলার সাথে সাথেই প্রজ্জ্বল ভাই নিজের রাগের বর্ষণ করবেন আমার উপর। এ কারণেই চুপ থাকা শ্রেয় মনে করলাম। কিছুক্ষণের মধ্যেই বাসায় আসতেই আমাকে নিয়ে এক প্রকার হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলল মামি, মামা ও নানু। মামা এখন বাসায় আসতেন না। তবে আমার কথা শুনে উনি চেম্বার ফেলে রেখেই চলে আসেন। পরিস্থিতি কিছুটা শান্ত হলে মামি আমাকে জিজ্ঞেস করলেন, কিভাবে কি হলো, আমি ওখানে পৌঁছালাম কি করে। লম্বা একটা শ্বাস টেনে খানিক ধীরেসুস্থেই সবাইকে শুরু হতে শেষ পর্যন্ত সবকিছু বললাম। অতঃপর দীর্ঘ এ কাহিনী শেষ হওয়া মাত্রই প্রজ্জ্বল ভাইয়ের গগনবিদারী এক ধমক পড়ল আমার উপর। কাহিনী বলে দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও উনার ধমক শুনে মাঝপথেই আটকে গেল তা। প্রজ্জ্বল ভাই এতক্ষণ সোফায় বসে গভীর মনোযোগে আমার কথা শুনছিলেন। চিন্তাও করিনি আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই উনি এমন একটা ধমক মেরে বসবেন। তোর সাহস কি করে হয় এভাবে একা যাওয়ার? প্রজ্জ্বল ভাইয়ের ধমকে আমি কেঁপে উঠলে মামা তৎক্ষণাৎ বললেন, আহা, মেয়েটা মাত্রই একটা বিপদ থেকে ছুটে আসলো আর তুই এভাবে ধমকাচ্ছিস ওকে? ওকে ধমকানো দরকার বাবা। সম্ভব হলে দু গালে দুটো চড়ও বসানো দরকার। এই মেয়ের সাহস কি করে হলো নাহিদের সাথে কথা বলে রেস্টুরেন্ট অবধি যাওয়া? প্রজ্জ্বল ভাইয়ের সাথে সায় জানালেন মামি ও নানু। অভ্র ভাইও কিছু বললেন না। অন্যান্য সময় হলে উনি প্রজ্জ্বল ভাইকে আটকিয়ে দিতেন। কিন্তু আজ বোধহয় উনি প্রজ্জ্বল ভাইয়ের সাথেই আছেন। প্রজ্জ্বল ভাই এভাবে ধমকে ধমকে আরও কিছু কথা বললেন আমায়। মনমতে বকলেন। কিন্তু আমি কোনো প্রকার জবাব না দিয়ে নীরবে বসে রইলাম। কারণ ভুলটা আমারই। বোকার মতো জারতার সাথে কথা বলতে গিয়েছিলাম বলেই আজ বিপদে পড়েছিলাম। আর সবচেয়ে বড় ভুল করেছিলাম বাড়ির কাউকে কিছু না জানিয়ে। যদিও এ ভুলটা এখন উপলব্ধি করলাম। সর্বশেষে প্রজ্জ্বল ভাই বললেন, আজ থেকে তোর কাছে কোনো ফোন থাকবে না। আর সকালে আমার সাথে কলেজে যাবি এবং কলেজ শেষে আসবিও আমার সাথে। সে আমি মিটিংয়ে থাকি বা ক্লাস করি। আমার বা অভ্রের ছাড়া একা একা তুই কোথাও আসা যাওয়া করবি না। আর ভুলে যদি কোনো ছেলের সাথে কথা বলতে দেখেছি তোকে, তো তোর একদিন কি আমার একদিন। গত 3 দিন পূর্বে যে ঘটনা ঘটেছে তার রেশ এখনো আমার মন মস্তিষ্ক হতে মিটেনি। মাঝে মাঝেই সে ঘটনাটি আমার দৃষ্টির প্রান্তে ভেসে বেড়ায়। মনে হয় এই বুঝি আমি পুনরায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব। তবে ভাইয়ার মার্ডারের ঘটনা স্বচক্ষে দেখার পর এ ধরনের ছোট ঘটনা আমার উপর খুব একটা প্রভাব ফেলে না। প্রভাব ফেললেও তা খুবই সামান্য পরিমাণে। এখন আমি নিজেকে পূর্বের চেয়েও দ্রুত সামলাতে পারি। উপরন্তু আমাকে সামলানোর জন্য এখন নানু, মামি, প্রজ্জ্বল ভাই ও অভ্র ভাই আছেন। এর মধ্যে এ ঘটনা শুনে একবার প্রত্যাশা আপুও বাড়ি এসেছিল।
প্রথম পর্যায়ে একটু আধটু শাসন করে পর মুহূর্তেই বড় বোনের ন্যায় আমাকে সুবুদ্ধি দান করেছিল। এ 3 দিন আমার কলেজে যাওয়া বন্ধ ছিল। বলা যায় প্রজ্জ্বল ভাইয়ের তরফ হতে এ ব্যাপারে করা নিষেধাজ্ঞা ছিল। উনি চাইছিলেন আমি যেন এ 3 দিন বিশ্রাম নিয়ে নাহিদের ঘটনাটি ভুলে যেতে পারি এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য নিজেকে নিজে বুঝাতে পারি। অবশ্য এই 3 দিন যে আমার জন্য খুব সুখকর ছিল বা আরামে কেটেছে এমনটা নয়। ঘটনার দিনের বিকেল হতে পরের দিনের রাত পর্যন্ত মামি ও নানু ঠিকঠাক কথা বলেনি আমার সাথে। পরে এ নিয়ে ভীষণ আক্ষেপ প্রকাশ করে কাঁদো কাঁদো চাহনি নিয়ে উনাদের দিকে চাইলেই উনারা মোমের ন্যায় গলে পড়েন। ব্যাস তৎক্ষণাৎ উনাদের সকল রাগ উধাও হয়ে যায়। কিন্তু হিটলার প্রজ্জ্বল ভাই শুধুমাত্র ধমকানো এবং বকুনি ব্যতীত এই 3 দিনে আমার সাথে স্বাভাবিক হয়ে কথা বলেছে বলে আমার মনে পড়ে না। আমিও অবশ্য আগ বাড়িয়ে উনার সাথে ভালোভাবে কথা বলতে যাইনি। দেখতে চেয়েছিলাম উনি কতদিন এভাবে ধমকের উপর রাখতে পারেন আমায়। ভেবেছিলাম দ্বিতীয় দিনেই হয়তো উনি স্বাভাবিক হয়ে কথা বলবেন আমার সাথে। কিন্তু উনি যে আমার ধৈর্যের পরীক্ষা নিবেন তা কে জানত। 3 দিন ছুটি কাটানোর পর আজ হতে আবারও ক্লাস শুরু করব। সেজন্য সকাল সকাল উঠে নামাজ শেষে নাস্তা করে রেডি হলাম। কিন্তু ব্যাগ নিয়ে বের হওয়ার পূর্বে প্রজ্জ্বল ভাই আমার পথ আগলে দাঁড়াল। কোমরে হাত ঠেকিয়ে রুষ্ট চাহনিতে চেয়ে জিজ্ঞেস করল, তোর না একা একা কোথাও যাওয়া নিষেধ? তাহলে কোথায় যাচ্ছিলি এখন? কয়েক মুহূর্তের জন্য বেমালুম ভুলে বসেছিলাম এখন হতে প্রজ্জ্বল ভাইয়ের সাথেই আমার আসা যাওয়া করতে হবে, তবে ভুলম না হওয়ার ব্যাপারটি আমি সদর্পে নাকচ করে বললাম, আমি একা কলেজে যাচ্ছি নাকি? এই তো বাড়ির বাইরে গিয়ে দাঁড়াচ্ছিলাম। ভাবলাম আপনি আসা পর্যন্ত অপেক্ষা করি। প্রজ্জ্বল ভাইয়ের তীক্ষ্ণ চাহনি দেখে মনে হলো না উনি আমার কথায় বিশ্বাস করেছেন। তবুও আমার পথ ছেড়ে দিয়ে বললেন, যা, গেটের ভেতরেই দাঁড়িয়ে থাক। আজ মোটরসাইকেল নিয়ে যাব। আমি অফিস ব্যাগ নিয়ে আসছি। তুই যেতে থাক। আমি আর কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। 5 মিনিটের মধ্যেই প্রজ্জ্বল ভাই নিচে নেমে এলেন। মোটরসাইকেল নিয়ে গেটের কাছে আসতেই পিছন হতে মামি আমায় ডাক দিলেন। উনার কাছে যেতেই উনি নানা প্রকারের সুবুদ্ধি দিয়ে প্রজ্জ্বল ভাইয়ের সাথে কলেজে পাঠিয়ে দিলেন আমাকে। আজ প্রথম পিরিয়ডেই প্রজ্জ্বল ভাইয়ের এনাটমি ক্লাস ছিল। দীর্ঘ 2 ঘন্টা লাংসের উপর ক্লাস নিয়ে তারপর ছুটি দিলেন উনি। এ 2 ঘন্টা একটানে ক্লাসে মনোযোগ দেওয়ার কথা হলেও আমি তা পারলাম না। নিঃসন্দেহে 3 দিন ছুটি কাটানোর ফল এটা। ফলস্বরূপ ক্লাসের অর্ধেক পড়া বুঝলাম এবং বাকি অর্ধেক পড়া মাথার উপর দিয়ে চলে গেল। কিন্তু পড়া না বুঝে বসে থাকলেও অলস হয়ে বসে ছিলাম না। ক্লাসের বাকি এই অর্ধেক সময় পার্ট টাইম জব হিসেবে গোয়েন্দা সংস্থায় রীতিমতো চাকরি নিয়ে বসেছিলাম। ভাবা যায়, আমার কাজ ছিল প্রজ্জ্বল ভাইয়ের ক্লাস নেওয়ার সময় ক্লাসের শকুনি চাহনির মেয়েগুলোর উপর দৃষ্টি রাখা। দেখছিলাম কোন মেয়ে কতবার উনাকে দেখছে, কতবার উনাকে চোখ দিয়ে গিলছে। এসবের রিপোর্ট আবার অভ্র ভাইকে দিয়ে আমি আর উনি মিলে প্রজ্জ্বল ভাইকে জ্বালাবো। আর প্রজ্জ্বল ভাইকে জ্বালানোর মধ্যে যে আত্মিক শান্তি আছে তা আর কাউকে জ্বালানোর মধ্যে নেই। ক্লাস শেষে রোল কল করে প্রজ্জ্বল ভাই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ক্লাসরুম ছাড়ার আগে গম্ভীর কণ্ঠে বলে গেলেন, চন্দ্রিমা, লেকচার ক্লাসে যাওয়ার আগে আমার সাথে দেখা করে যেও। প্রজ্জ্বল ভাইয়ের এ আদেশ আমার কাছে স্বাভাবিক মনে হলেও ক্লাসের বাকি ছেলেমেয়েদের কাছে স্বাভাবিক মনে হলো না। কিছু কিছু মেয়ে তো আমার দিকে রীতিমতো ড্যাবড্যাব করে চেয়ে রইল। কারণ তারা কেউই জানে না তাদের প্রজ্জ্বল স্যার সম্পর্কে আমার মামাতো ভাই হয়। এর অবশ্য কারণও আছে। প্রজ্জ্বল ভাই চান না যে আইটেম টেবিলে বসে বেশি নাম্বার পেলে যেন কথা না উঠে, উনি আমার মামাতো ভাই হয় বলেই আমাকে বেশি নম্বর দিয়েছেন। উপরন্তু ক্লাসে ভুলেও উনাকে ভাই বলা যাবে না।
কারণ ক্লাসের মতো পরিবেশে স্যারকে ভাই বলে সম্বোধন করাটা নিতান্তই বেখাপ্পা এবং পরিবেশের সাথে অনুপযোগী দেখায়। ক্লাস শেষে সবাই বেরিয়ে গেলে সবশেষে আমিও বেরিয়ে আসলাম। আজ রিমা কলেজে আসেনি বলে একাই শেষ পর্যন্ত থাকতে হলো। ক্লাসরুম হতে বেরিয়ে আমি লেকচারারদের রুমের সামনে গিয়ে দাঁড়ালাম। সেখানে অন্য স্যাররাও ছিল। আমাকে দেখে অন্য ব্যাচের এক স্যার জিজ্ঞেস করল, কিছু বলবে? জি, প্রজ্জ্বল ভাইয়ের সাথে কথা ছিল। মনের ভুলে অনাকাঙ্ক্ষিতভাবে প্রজ্জ্বল ভাইকে স্যার না বলে ভাই বলে ফেলায় তৎক্ষণাৎ জিভ কেটে নিজেকে শুধরে নিলাম। বললাম, মানে প্রজ্জ্বল স্যারের সাথে একটু কথা ছিল। আমার কণ্ঠ শুনে প্রজ্জ্বল ভাই ততক্ষণে এদিকে ঘুরে তাকিয়েছেন। আমাকে ইশারা করে বললেন ক্লাসরুমে যেতে। আমি উনার ইশারা মোতাবেক ক্লাসে এসে উপস্থিত হলাম। টিচার ডেস্কের সামনে চেয়ার নিয়ে বসতে বসতেই প্রজ্জ্বল ভাই এসে হাজির হলেন। উনি ক্লাসে ঢুকেই সর্বপ্রথম আমার মাথায় ঠাস করে একটা গাঁট্টা মারলেন। অতঃপর রাগত স্বরে বললেন, ক্লাসে মনোযোগ কোথায় থাকে তোর? অর্ধেক সময় তো দেখলাম এদিক ওদিক চোখ যাচ্ছে। প্রজ্জ্বল ভাই যে বিস্তার ক্লাস নেওয়ার ফাঁকেও আমার উপর কড়া নজর রেখেছে তা জানতেই বিস্ময়ে হতভম্ব হয়ে এলাম। বৃহৎ চাহনিতে চেয়ে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি ক্লাস নেওয়ার সময়ও আমার উপর নজরদারি করেছেন? কিভাবে প্রজ্জ্বল ভাই? আমি তো দেখলাম আপনি খুব মনোযোগ সহকারেই ক্লাস নিচ্ছেন। প্রজ্জ্বল ভাই ঠোঁটজোড়া কুঞ্চিত করে পুনরায় আমার মাথায় গাঁটটা মেরে বললেন, আমার মনোযোগের কথা বাদ দিয়ে নিজের পড়ায় মনোযোগ দে। ক্লাসে কি করছিলি তখন? প্রজ্জ্বল ভাইয়ের প্রশ্নের জবাবে আমি ভ্রুজোড়া নাচিয়ে বললাম, দেখলাম ক্লাসের কত মেয়ের রাতের ঘুম হারাম করেছেন আপনি। আপনার রূপ আর অ্যাটিটিউডের জাদুতেই তো মেয়েগুলো ঘায়েল। এ কথা বলতে না বলতেই মাথায় তৃতীয়বারের মতো গাঁটটা মারলেন প্রজ্জ্বল ভাই। পরপর 3 বার উনার দ্বারা মার খেয়ে তেতে উঠলাম আমি। তৎক্ষণাৎ গলার স্বর তীক্ষ্ণ এবং উঁচু করে রাগত স্বরে বললাম, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা কি আপনার? শুধু মারেন কেন? আমার কথা শেষ হতে দেরি হলো, তবে প্রজ্জ্বল ভাইয়ের আমার মুখ চেপে ধরতে দেরি হলো না। উনি তৎক্ষণাৎ আমার মুখ চেপে ধরে সতর্ক কণ্ঠে ফিসফিস করে বললেন, পাগল নাকি তুই? এত জোরে কথা বলছিস কেন? এটা বাড়ি না যে আমার সাথে একা থেকে এভাবে জোর গলায় কথা বলবি আর কেউ কিছু আঁচ করবে না। উনার সতর্কবাণী শুনে মুহূর্তেই মিয়ে এলাম আমি। মুখের উপর হতে উনার হাত সরিয়ে বললাম, আচ্ছা আচ্ছা, সরি। কিন্তু আপনি আমাকে এভাবে আর কত মারবেন? প্রজ্জ্বল ভাই আমার প্রশ্ন শুনে কিতক্ষণ আমার দিকে চেয়ে রইলেন। অতঃপর চেয়ার ছেড়ে উঠে রুম হতে বেরিয়ে যেতে যেতে বললেন, যতদিন না তুই শুধরাবি নিজেকে, এখন লেকচার ক্লাসে যা। আর কলেজ শেষে পার্কিং লটে দাঁড়িয়ে থাকিস। একসাথে যাব। এই বলে উনি চলে গেলেন। অতঃপর আমিও ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ হলেই বাড়ি যাওয়ার কথা থাকলেও প্রজ্জ্বল ভাইয়ের ডিপার্টমেন্ট মিটিংয়ের কারণে তা হলো না। ফলস্বরূপ ক্লাস শেষ হওয়ার পরও বাড়ি না ফিরে কলেজেই থাকতে হবে আমাকে। প্রথমে একা একা কমন রুমে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু 10 মিনিট যেতেই প্রচণ্ড বিরক্ত হয়ে যাই। কারণ একে তো আমার কাছে কোনো ফোন নেই, তার উপর 6.5 ঘন্টা ক্লাস করে দিনশেষে এখন আর পড়ার মুড রইল না। তাই কিছুক্ষণ ভাবনা চিন্তা শেষে অভ্র ভাইয়ের কাছে যাওয়া সিদ্ধান্ত নিলাম। যেই ভাবা সেই কাজ। কলেজ থেকে বেরিয়ে সোজা চলে গেলাম হসপিটালে। হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ড দিয়ে সার্জারি ডিপার্টমেন্টে যাওয়ার পথ। আরও দুটো পথ আছে, তবে নতুন হওয়ায় আপাতত এই একটা পথই আমার জানা আছে। কাঁধে ব্যাগ নিয়ে ধীরে সুস্থে ইমার্জেন্সি ওয়ার্ড দিয়ে হেঁটে যাচ্ছি। ভীষণ আগ্রহ নিয়ে দেখছি ইমার্জেন্সি কেসের পেশেন্টদের হন্তদন্ত করে ছোটাছুটি। উপস্থিত প্রায় প্রত্যেকের চাহনিতেই একরকম আতঙ্ক ও ভয় দেখে আমার মন খারাপ হলো।
মায়া হলো তাদের জন্য। তবে হবু ডাক্তার হিসেবে নিজেকে এই বলে বুঝালাম যে ডাক্তারদের হতে হয় কঠোর, শক্ত ও অনুভূতিহীন। কেননা ভবিষ্যতে রোজ রোজ এমন পেশেন্টদের দেখতে হবে, তাদের চিকিৎসা দিতে হবে। কিন্তু এদের দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেখে যদি আমি নিজেই আবেগীয় ফুরবল হয়ে পড়ি তাহলে এদের চিকিৎসা দিতে আমার হাত কাঁপবে না। এজন্যই নিজেকে করতে হবে শক্ত ও দৃঢ়। এসব বলে নিজেকে বুঝাতে না বুঝাতেই আকস্মাৎ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলাম। ইমার্জেন্সি ওয়ার্ড হওয়ায় সেখানে হন্তদন্ত করে একটা অ্যাক্সিডেন্ট করা পেশেন্টের আগমন ঘটল। স্ট্রেচারে তাকে শুইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সাদা কাপড়ের স্ট্রেচার রোগীর রক্তে একাকার হয়ে গিয়েছে। চেহারার বাম পাশ প্রায় থেতলে গিয়ে মুখের মাংস ও হাড়ও দেখা যাচ্ছে কিঞ্চিৎ। বাম পাশের হাতটা ভেঙে স্ট্রেচারের পাশে ঝুলে পড়েছে। কোনোমতে জ্ঞানে থাকা রোগী শরীরের এ তীব্র যন্ত্রণায় ছটফট করছে, গোঙাচ্ছে। এ পুরো দৃশ্যটা হঠাৎ করেই আমাকে ভাইয়ার কথা মনে করিয়ে দিচ্ছে। ভাইয়ারও তো এমন অবস্থা হয়েছিল। না, এর চেয়েও খারাপ হয়েছিল ভাইয়ার সাথে। তার পুরো শরীর রক্তে জর্জরিত, শরীরের মাংস কেটে ঝুলে পড়া, কি এক বীভৎস দৃশ্য! অনিচ্ছা সত্ত্বেও এ পুরো দৃশ্যটা আমি নিষ্পলক চাহনিতে চেয়ে দেখলাম। অতঃপর রোগী যখন আমার দৃষ্টিসীমা অতিক্রম করে চলে গেল তখন আমার চোখের পলক পড়ল। মুহূর্তেই অস্থির হয়ে এলাম আমি। ভাইয়ার ঘটনাটি বারবার মনে পড়তে লাগল। গলা শুকিয়ে এলো। আমি কোনোমতে নিজেকে সামাল দিয়ে অভ্র ভাইয়ের কাছে চলে এলাম। অভ্র ভাই তখন মেডিকেল অফিসারদের রুমে বসেছিলেন। রুমে আর কেউ ছিল না বিধায় আমি অনুমতি না নিয়েই রুমে ঢুকে পড়লাম। অভ্র ভাইয়ের সামনে একটা চেয়ারে ধপ করে বসে টেবিলে মাথা লাগিয়ে বসে পড়লাম। প্রচণ্ড অস্থির অনুভব হচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার এ অবস্থা দেখে অভ্র ভাই চেয়ার ছেড়ে উঠে আমার কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন। এক গ্লাস পানি এগিয়ে বললেন, হঠাৎ কি হলো চন্দ্রিমা? এমন করছো কেন? পানি খাও। আমি মাথা তুলে গ্লাস হাতে নিয়ে ঢকঢক করে পানি খেয়ে ফেললাম। অতঃপর নিজেকে স্বাভাবিক করতে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা নিঃশ্বাস ছাড়লাম। চেষ্টা করলাম ইমার্জেন্সি ওয়ার্ডের ওই রোগীর কথা ভুলে যেতে। 5 মিনিট এভাবে থেকে অতঃপর ধীরে ধীরে চোখ মেলে চাইলাম। সামনে তাকিয়ে দেখলাম অভ্র ভাই আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। উনার চাহনিতে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। আমাকে চোখ মেলতে দেখেই উনি জিজ্ঞেস করলেন, এখন বেটার ফিল করছো তো? আমি প্রলম্বিত নিঃশ্বাস ছেড়ে বৃথা হাসার চেষ্টা করে বললাম, হ্যাঁ, এখন আগের চেয়ে ভালো লাগছে। আচ্ছা, কি হয়েছিল তোমার? হঠাৎ এভাবে এসে বসে পড়লে যে? অভ্র ভাইকে ইমার্জেন্সি ওয়ার্ডের পুরো ঘটনাটা বললাম। অভ্র ভাই তা শুনে মৃদু হাসল। উঠে গিয়ে চেয়ারে বসে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বলল, এই সামান্য একটা অ্যাক্সিডেন্ট দেখে এত অস্থির হয়ে পড়ছো তুমি? পেশেন্ট সামলাবে কি করে? আমি ঈষৎ অভিযোগের সুরে বললাম, আপনি তো জানেনই অভ্র ভাই, ভাইয়ার ওই ঘটনা সচক্ষে দেখার পর এমন রক্ত, কাটা ছেঁড়া দেখলে আমি নিজেকে ঠিক রাখতে পারি না। অস্থির হয়ে পড়ি। মনে হয় এই বুঝি দম বন্ধ হয়ে মারা যাব। অভ্র ভাই আলতো হেসে আমার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিলেন। আশ্বস্ত সুরে বললেন, শুনো চন্দ্রিমা, তুমি এখন ডাক্তারি পেশায় এসেছ। এ পেশায় না চাইতেও প্রায় প্রতিদিন এসব কেস চোখে পড়বে। হ্যাঁ, তুমি যদি ক্লিনিক্যাল লাইনে ক্যারিয়ার না গড়ে বেসিক লাইনে যেতে চাও তাহলে অন্য কথা। কিন্তু ক্লিনিক্যাল লাইনে এমন কেস দেখতেই হবে। যখন ওয়ার্ড শুরু করবে, ইন্টার্নি করবে, তখন এসব দেখেই দিন পার করতে হবে। বিশেষ করে ফরেনসিক এর অটোপসি ক্লাসে তো আরও বেশি ভয়ানক অবস্থা। রীতিমতো সারা শরীর কেটে ছিঁড়ে ফেলা হয় সেখানে। তখন কিভাবে দেখবে এসব? আমি নিরুত্তর রইলাম। অভ্র ভাই পুনরায় বললেন, এজন্য এখন থেকে নিজেকে শক্ত করো চন্দ্রিমা।
এগুলো দেখার অভ্যাস করো। চঞ্চলের খুনের দৃশ্যগুলো মাথা থেকে সম্পূর্ণ মুছে ফেলার চেষ্টা করো। আর বলবো, সময় পেলেই ইমার্জেন্সি ওয়ার্ডে বা এখানে চলে এসো। এখন থেকেই এসব দেখে রক্ত কাটাছেঁড়ার প্রতি যে ভয়ভীতি আছে তা জয় করার চেষ্টা করো। তাহলে ভবিষ্যতে ওয়ার্ডে গিয়ে আর কোনো সমস্যা হবে না। বুঝলে? আর হ্যাঁ, বেশি অস্থির লাগলে হাতের মুঠো শক্ত করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ছাড়বে। দরকার হলে পানি খাবে। কিন্তু পেশেন্টদের ওই অবস্থা দেখে পালিয়ে আসবে না। এমন করলে নিজের ভয়কে জয় করবে কি করে? অভ্র ভাইয়ের অনুপ্রেরণা এবং আশ্বস্তমূলক বাণী শুনে আমি কিছুটা সাহস পেলাম। মৃদু হেসে বললাম, চেষ্টা করব অভ্র ভাই। কি ব্যাপার অভ্র? মেয়েটাকে ওভাবে হাত ধরে আছো কেন? অপরিচিত এক কণ্ঠস্বর কর্ণপাত হতেই অভ্র ভাই তড়িঘড়ি করে আমার হাত ছেড়ে উঠে দাঁড়ালেন। আমিও হন্তদন্ত করে চেয়ার ছেড়ে উঠে বিপরীত দিকে ঘুরে দাঁড়ালাম। দেখলাম এপ্রন পরে হাতে স্টেথোস্কোপ নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে উনি অভ্র ভাইয়ের সিনিয়র। উনাকে দেখেই অভ্র ভাই দ্রুত উনার নিকটে গিয়ে দাঁড়িয়ে বললেন, সরি সরি শাওন ভাই, আপনি একটু বাইরে আসুন, কথা আছে। এই বলে লোকটিকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে অভ্র ভাই তাকে নিয়ে বাইরে চলে গেলেন। চলবে গল্প বিরহ শ্রাবণ, তৃতীয় পর্ব। লেখিকা সারা মেহেক।